অতি প্রিয় সখীর বিয়েতে যখন বর সেজে নিজের ভালোবাসার মানুষকে দেখলাম, অতিমাত্রিক অবাকিত হলাম। দূর থেকে স্টেজে দাঁড়ানো নতুন দম্পতিদের দেখতে লাগলাম। প্রিয় সখীর বিয়ে বলে সুখী হব নাকি নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে বিদায় দুঃখী? দুরু দুরু করছে, বুক কাঁপতে লাগলো অতিমাত্রায়। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। রবিন স্টেজে রিয়ার সাথে বেশ হাসি খুশিতেই পোজ নিচ্ছে, সবার সাথে কথায় জড়িত। আমি যেন তার মন মস্তিষ্কে কোথাও নেই। পরিপূর্ণরূপে আমায় ভুলে গেছেন সে। ভাঙ্গা মন আর মনে হাজারো প্রশ্ন নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় পেছনে থেকে কারো ডাকে পা থেমে গেল। রাহা। দুরু দুরু বুক নিয়ে পেছনে তাকিয়ে রিয়ার মাকে দেখলাম। ঠোঁটের কোণে জোরপূর্বক একখানা হাসির রেখা টেনে বললাম, জি আন্টি। বান্ধবীর বিয়েতে সবে এসেই চলে যাবে, আসো ওর সাথে দেখা করেছ? আমি মাথা এদিক সেদিকে ঘুরালাম। না, দেখা হয়নি, আর কোন মুখ নিয়েই বা দেখা করতে যাব? তার সাথে যে আমারই ভালোবাসার মানুষটি দাঁড়াইতো আছেন। আন্টি এক এক ধরনের কথা বলেই যাচ্ছে, আমি শুধু মাথা ঝাঁকাচ্ছি। আমাকে এক প্রকার জোরপূর্বক টেনে টুনে নিয়ে গেল স্টেজের সামনে। রিয়া আমাকে দেখে বেশ উত্তেজিত হয়ে উঠল, আমাকে কাছে ডাকলো। আমি স্টেজের উপরে উঠতেই রবিনের নজর আমার উপরে পড়ল। তার হাসিমুখ খানা যেন নিমিষেই মিলিয়ে গেল। আমাকে দেখেই হুট করে দাঁড়িয়ে গেলেন। অবাকিত নয়নে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বুঝলাম না এতে অবাকের কি আছে। আমার সখীর সাথে বিয়ে করেছে, তাহলে কি আমাকে আশা করেননি? রিয়া হাসি মুখে বলল, আমি বলেছিলাম না আমার বিয়ে ঠিক কার সাথে হবে তা তো জানতি না? আমি আফসোসের স্বরে বললাম, যদি একটু আগে জানিয়ে দিতি। আগে বলে দিলে কি আর এখন শকর হতি? আমারই খালাতো ভাই রবিনের সাথে। আসলেই আমি একটু বেশি শকর। রবিনের দিকে তাকিয়ে বললাম, বুকে অনেক কষ্ট হচ্ছে, চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। আমি হয়তো এমন অভাগী যে কিনা নিজের ভালোবাসার বিয়ে দেখছে তারই প্রিয় সখীর সাথে। আমার মতো অভাগী যে কেউই না হয়। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সেখান থেকে চলে গেলাম ওয়াশরুমের সাইডে। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, বুক টেনে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। বেসিংয়ের কল ছেড়ে মুখে ইচ্ছেমতো পানি দিতে লাগলাম। বান্ধবীর বিয়েতে যেইভাবে সেজে এসেছিলাম সব গলে পড়তে লাগলো। ভেবেছিলাম অনেক আনন্দ করব, কিন্তু কিছুই হলো না। বেশ অনেকক্ষণ চোখে মুখে পানি দেওয়ার পর আয়নায় নিজেকে দেখলাম। কাজল পুরো লেপ্টে গেছে, লিপস্টিক কিছুটা হালকা হয়ে গেছে, মেকআপ সরে গেছে। মনের ভিতর যেই ক্ষতবিক্ষত হয়েছে তা তো এটার সামনে সামান্য মাত্র। আমি বের হতেই সামনে রবিন এসে দাঁড়ালো। আচমকা ওকে নিজের সামনে পেয়ে ভড়কে গেলাম। কি বলবো না বলবো ভেবে পেলাম না, সাইড কাটিয়ে যেতে নিলে আমার হাত ধরে দাঁড়ালো। আমার মেজাজে এইবার তুঙ্গে উঠে গেল, মানে কি হাত ধরেছে? ঘুরেই ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিলাম। শক্ত গলায় বললাম, আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? আমার গায়ে স্পর্শ করার অধিকার আপনি হারিয়েছেন। রাহার শক্ত আওয়াজ শুনে রবিনের মুখ কিছুটা মলিন হয়ে গেল। নরম কণ্ঠে অপরাধী স্বরে বলল, আমাকে এক্সপ্লেইন করার সুযোগ তো দিবে। আপনার কাছে এক্সপ্লেইন করার মতো কিছু আছে? অবাকর নজরে বলল রাহা। রবিন বুঝানো স্বরূপ বলল, দেখ রাহা, আমাকে বুঝার চেষ্টা করো। আমার খালাতো বোন রিয়া বাবাহীনা মেয়ে, তাই বিয়ে করতে রাজি হয়েছি। আমি প্রত্যুত্তরে কিছুই বললাম না। কত গুছিয়ে মিথ্যে বলতে পারে শুধু তা দেখেই অবাক হচ্ছি। আমার বাহুতে হাত রেখে বলল, বিলিভ মি রাহা, প্লিজ আমাকে বিশ্বাস করো। মুহূর্তেই আমি রবিনকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়লাম। লজ্জা শরমের মাথা খেয়েছে ছেলেটা, একে তো বিয়ে করে নিল, তার উপর রং ঢঙের আলাপ করছে। বিয়ে শাদীর মহল মানুষ দেখলেই বা কি বলবে? আজকাল মানুষের মুখ আটকানো দায় হয়ে পড়েছে। রবিনের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বললাম, বিয়ে করেছো, এখন রিয়াকে নিয়েই সুখে থাকো।
অযথা তোমার এই নোংরামি কথা শুনলে আমার বান্ধবী কষ্ট পাবে, যা আমি চাই না। চলে যেতে নিলে রিয়া বধূরূপে এসে আমাদের সামনে দাঁড়ায়। রিয়াকে দেখে মুহূর্তেই বুক টিপটিপ করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। ধরা পড়ে গেলাম না তো? সব শুনে ফেললো না তো? রিয়া কেমন সিরিয়াস ভঙ্গিতে আমাদের দিকে নজর নিক্ষেপ করেছে। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম যেন কিছু না শুনে। রিয়া একখানা হাসি দিয়ে রাহার দিকে তাকিয়ে বলল, কিরে, আমার স্বামীকে শাসাচ্ছিস বুঝি? রিয়ার কথা শুনে আমিও হালকা হেসে ফেললাম। রবিনের দিকে তাকিয়ে বললাম, আমার বান্ধবীকে ছিটে ফোটাও কষ্ট দিলে খবর আছে। দেখলে তো রাহা এরকমই, আমাকে নিয়ে ওর অনেক চিন্তা। চল, এইখানেই থাকবি নাকি? আমরা স্টেজের সামনে গেলাম। ভাগ্যিস রিয়া কিছুই শুনতে পায়নি, অনেক বড় বাঁচা বেঁচেছি। কি নাকি মনে করতো। কলেজের ফাঁকে মাঝে মাঝে রিয়াদের বাড়িতে আড্ডার আসর বসাতাম। সেখান থেকেই ওর ভাই রবিনের সাথে দেখা। একই বিল্ডিং এ থাকতো। প্রায় সময় রবিনও এসে আমাদের সাথে আড্ডা জমাতো। সেখান থেকেই ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব, কিভাবে যে প্রেমে পড়ে গিয়েছিলাম নিজের অজান্তেই। রবিন আমাকে কখনো বলেনি তাদের বিয়ে আগের থেকে ঠিক করা, না হয় আমি কখনোই তাদের মাঝে বেরি হয়ে দাঁড়াতাম না। রিয়াও আমাকে বলেনি, তাই বুঝি আজ এই কষ্ট উপলব্ধি করতে হচ্ছে আমার। বিদায়ের পর্ব শেষ করে সন্ধ্যার দিকে ভাঙা মন নিয়ে বাড়ি ফিরলাম। পুরো বিয়েতেই থাকতে হয়েছে রিয়ার জন্য, আর আমার কষ্ট বেড়েই চলেছে। আমাদের স্বপ্ন ছিল এইভাবে বিয়ে করার, একসাথে থাকার। বিয়ে তো হলো তার, কিন্তু অন্য আরেকজনের সঙ্গে। আমি মাঝ দিয়ে তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম। বাড়ি প্রবেশ করতেই আম্মুর এত শত প্রশ্নের ঝুড়ি। কেমন হলো বিয়ে? সবকিছু পরিপাটি ছিল কিনা? রিয়াকে আজ কেমন লাগছে? বর কেমন দেখতে? নানান প্রশ্ন। তার একটিও আমার ওর করতে মোটেও ইচ্ছে করছে না। আম্মুর নানান প্রশ্ন সহ তাকে ডাইনিং রুম অব্দি রাখলাম। নিজের রুমে এসে দরজা আটকে দিলাম, একটু একা থাকতে চাই। মস্তিষ্কটাকে একটু থামাতে চাই, মনটাকে একটু শান্ত করতে চাই। মনের ভিতর ঝড় চলছে, তা শুধুই আমি অনুভব করতে পারছি। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়ালাম। চোখে পানি টুপটুপ করছে পড়ার জন্য। চোখ বুজে গাল বেয়ে পানি পড়ল। অঝোর ধারায় কাঁদতে লাগলাম। এতক্ষণে জমে থাকা কষ্টগুলো ঝর্ণার পানির সাথে বেয়েই চলছে। কিছুক্ষণ ঝর্ণার নিচে থাকার পর বের হলাম বাহিরে। মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিং এ গেলাম। আম্মু আমাকে এই সময় গোসল করতে দেখে বর্ষার একটা ঝাড়ি দিয়ে বসলো। সন্ধ্যায় কেউ গোসল করে, ঠান্ডা লেগে গেলে। আম্মুর বলার সাথে সাথেই একটা হাঁচি দিয়ে বসলাম। আম্মুর দিকে ভীত নজরে তাকালাম, এই বুঝি ঝাঁটার বাড়ি পড়বে। আম্মু রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার পুচকু ভাই আমার দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, আপনি এই নে টিস্যু। আমিও টিস্যু হাতে নিলাম। আম্মুর আরেক দফা বকাঝকা শুরু। আবার রোগ লাগিয়ে বসবে। মেয়েটা একটু নিস্তারে বসতেই পারে না, কখনো এটা কখনো সেইটা লাগিয়েই বসে। ননস্টপ চলতেই থাকবে এই প্যাচ প্যাচ। পুচকু ভাই আমার মুখ চেপে হাসছে, যেন তার খুব বেশি মজা লাগছে। কি ভাই আমার বোনের দুঃখে খুশি হয়। একটা দীর্ঘ শ্বাস ফেললাম। সকালে কলেজ যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গিয়েছি। একটু কলেজ ঘুরলে মস্তিষ্ক ঘুরবে, মাইন্ড ফ্রেশ হবে। না হয় এই চার দেয়ালের ভিতর বন্দি থাকলে সারাক্ষণ রবিনের কমতি আমাকে তাড়া দিবে। মাথায় স্কার্ফ পেঁচিয়ে বের হলাম রুম থেকে। আম্মু আমাকে সকাল সকাল উঠতে দেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। আম্মুর দৃষ্টি এড়িয়ে যেতে নিলেই আটকে দেয়। এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আমি ঘুরেই ছোট্ট করে উত্তর করলাম, কলেজ। আম্মু আমার কাছে এসে বলে, নাস্তা না করেই এই রোগাটে শরীর পাল্টা রাহা, বড় হয়েছিস, মানুষ দেখলে কি বলবে? আবারও শুরু আম্মুর জ্ঞান দেওয়া। আমি বের হয়ে পড়লাম বাড়ি থেকে। অযথা তার জ্ঞান নেওয়ার মোটেও ইচ্ছুক নই আমি। কলেজে এসে পুরোই একা হয়ে গেলাম। আগে তো রিয়া ছিল, সারাক্ষণ মেতে থাকতাম। এখন
এখন তো পুরোই একা, আমি কি করব? দুঃখী মনে ক্লাসের ভিতর ঢুকতেই খেলাম এক ধাক্কা। ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলাম, কেউ আমাকে তার আলিঙ্গনে আবদ্ধ করে নিল। আমি ফেল করে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইলাম। ক্লাসের ভিতর প্রবেশ করতেই ধাক্কা খেলাম। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কেউ আমাকে তার আলিঙ্গনে আবদ্ধ করে। আমি ফেল করে তার দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা আমাকে দাঁড় করিয়ে হালকা হাসির রেখা টেনে বলল, আপনি এত শুকনা কেন? সামান্য ধাক্কাতেই পড়ে গেলেন। আমি অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইলাম। কেমন বেশরম ছেলে, একে তো ধাক্কা দিয়েছে, তার উপরে বলছে আমি শুকনা তাই পড়েছি। রাগের মাথায় কিছু বলতে যাব, ক্লাসে স্যার প্রবেশ করলো। আমরাও চুপচাপ ক্লাসের ভিতরে গিয়ে বসলাম। ছেলেটি আমার সাথে থার্ড বেঞ্চে বসলো। স্যার পড়া বুঝাচ্ছে আর আমার পাশে বসা ছেলেটি বারংবার এক এক প্রশ্ন করে বিরক্ত করেই যাচ্ছে। বিরক্তিকর মুখশ্রী নিয়ে তার দিকে তাকালাম। ছেলেটি হাসি মুখখানা নিয়ে বলল, আপনার নাম? রাহা। আমার নাম রিয়ান। ছোট করে ওহ বললাম। ছেলেটি যেন আজ শপথ করে এসেছে আমাকে ক্লাস করতে দিবে না। যেমন তেমন করে ক্লাস শেষ হতেই তার দিকে তাকিয়ে হালকা রাগী স্বরে বললাম, দেখুন আপনি কিন্তু একটু বেশিই জ্বালিয়েছেন আমায়। রিয়ান মাথা চুলকে বোকা হেসে বলল, ওহো আম সরি। আমাকে কিন্তু তুমি করেই সম্বোধন করতে পারো, আমরা সেম ব্যাচ। আমি কিছু বললাম না, ক্লাস থেকে বের হয়ে গেলাম। ইরিটেড বান্দা, সারা ক্লাস জ্বালিয়ে মেরেছে। বড় গাছটার নিচে গিয়ে বসলাম। কত শত কাপড়রা হাঁটছে, হাতে হাত রেখে, কেউ কেউ কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আবার কেউ দুষ্ট মিষ্টি ঝগড়াও করছে দেখে আমার রবিনের কথা মনে পড়ে গেল। আমরাও তো কত ঝগড়া করতাম, কত প্রেম ছিল আমাদের মাঝে। হয়তো ভালোবাসা ছিল না, থাকলে সে আমার সাথে ছলনা করতো না। কাউকে মিস করছো? কারো কথায় চমকে গেলাম। হুট করেই পাশ ফিরে তাকালাম। রিয়ান। খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এক খেয়ালি থাকার কারণে। রিয়ানের দিকে তাকিয়ে বললাম, তুমি? আবারও? রিয়ান হাত বাড়িয়ে বলল, আমরা ফ্রেন্ড হতে পারি না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তার কথায়। জবাব করতে পারলাম না তার সাথে ফ্রেন্ড হব। এভাবেও তো আমি একাই থাকি, না হয় একটা বন্ধু বানাই। ভেবে হাত মেলালাম। রিয়ান খুশি হয়ে গেল। আরো একটু চেপে বসলো আমার সাথে। আমি ভ্রু কুঁচকে রিয়ানের দিকে তাকালাম। তোমাকে তো আগে দেখিনি। আমি সবসময় ছিলাম, হয়তো খেয়াল করনি। হয়তো। দুজনই কিছুক্ষণ চুপ করে রইলাম। ক্লাস শেষে রিয়ানের সাথে হাঁটা ধরলাম। কাকতালীয়ভাবে আমাদের বাড়ির রাস্তা একই পথে। হাঁটতে লাগলাম একসাথে। রিয়ানই সেই কথা বলে পুরো রাস্তা মাতিয়ে রেখেছিল। বাড়ির সামনে আসতেই এক চিলতে হাসি দিয়ে বিদায় জানালাম তাকে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম সবে, আর আম্মুর আগমন। রাহা, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি নর্মাল ভাবেই আম্মুর দিকে তাকালাম। আবার চোখ নামিয়ে নিলাম। আম্মু কিছুটা গম্ভীর গলায় বলল, কিছু কি হয়েছে রাহা? কাল থেকে কেমন যেন লাগছে তোকে। আমি দ্রুত আম্মুর দিকে তাকালাম। আমার রিয়েকশনে ধরে ফেলেনি তো। ঠোঁট জোড়া খানিকটা প্রসারিত করে আম্মুর দিকে তাকালাম। আমদা আমদা করে বললাম, কিছু না তো। কি হবে আবার? আম্মু সিরিয়াস ভঙ্গিতে আমার কাছে বসলো। আমার হাতে হাত রেখে ভ্রু কুঁচকে বলল, দেখ রাহা, কিছু হলে শেয়ার কর। মার সাথেই তো শেয়ার করবি। আমি ঠোঁট দুটো আরো প্রসারিত করে এক হাত আম্মুর গালে রেখে বললাম, বিশ্বাস করো কিছুই হয়নি আমার। কিছু হলে তো বলেই দিব, এখন যাও ভাইয়ার বিয়ের প্রিপারেশন নাও। আম্মুকে এক প্রকার ঠেলে রুম থেকে বের করলাম। দরজা আটকে দরজায় পিঠ ঠেকালাম। আম্মুদের চোখ কি আর ফাঁকি দেয়া যায়? বাচ্চাদের কি হলো না হলো সবটা ধরে নেয়। আপনা আপনি চোখের কোণে পানি চলে আসলো। আলতো হাতে চোখ মুছলাম। সকালে
আম্মুর চিল্লাচিল্লিতে ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম ঘুম চোখে উঠে বসলাম। আম্মু এদিক সেদিকে ছুটোছুটি করছে, কখনো এইটা তো কখনো সেইটা করে বেড়াচ্ছে। বেডসাইড টেবিলে রাখা ঘড়ি হাতে নিয়ে দেখলাম সবে 7টা বাজতে চলল। এত সাত সকালে আম্মুর কিসের কাজ ঠিক বুঝতে পারলাম না। চোখ ডলে ঘুম ঘুম কণ্ঠে বললাম, কি হয়েছে আম্মু? চেঁচামেচি করছো কেন? কাল কি বলেছিলাম মনে নেই? আমি ভাবার চেষ্টা চালালাম কাল কি বলেছিল, কিন্তু এক বিন্দুমাত্র মনে পড়ছে না। ভ্রুকুচকে আম্মুর দিকে তাকালাম। আম্মু খানিকটা চেঁচিয়ে উঠল, বলেছি না জিয়াদের বিয়ে ঠিক। আজ যাব তাদের বাসায়, 2 দিন পর বিয়ে। আমি অবাক হয়ে গেলাম। 2 দিন পর বিয়ে মানে? কাল মাত্র শুনলাম ঠিক, আর 2 দিন পর ডেটও দিয়ে দিল। কিভাবে? হয়তো কোন গন্ডগোল আছে, মাথায় উল্টো পাল্টা কথা ঘুরছে। আম্মুর আরেক দফা চিৎকারে উঠলাম। রেডি হয়ে বের হলাম খালামণির বাসার উদ্দেশ্য। ব্যস্ত শহরের ব্যস্ত গাড়ি, চলে তো চলেই না, নড়ে তো নড়েই না। বাসের মধ্যে বসে আছি সেই কখন থেকে, ভিড়ভাট্টার কারণেই কোথাও যেতে ইচ্ছে করে না। মাথা ঘুরানো শুরু হয়ে গেছে প্রায়। পাবলিক বাস বলে কথা, মানুষের ধাক্কাধাক্কিতে কাতর অবস্থা। সিটে বসেও যেন শান্তি নেই। হুট করেই বাস থামায়, এক মুরব্বি লোক আমার গায়ের উপর পড়ল। ব্যাপারটা ভীষণ রকমের খারাপ লাগলো আমার। লোকটার দিকে তাকাতেই সরি সরি বলল, আর কিছু বললাম না। প্রায় কিছুক্ষণ পর খালামণির বাসায় পৌঁছালাম। দুর্বল দেহটা সোফায় এলিয়ে দিলাম। খালামণি আমাদের কাছে এসে কুশল বিনিময় করতে লাগলো। আমি দুর্বল কণ্ঠে বললাম, তাই তো তোমাদের বাড়ি আসতে ইচ্ছে করে না, যেই জ্যাম থাকে মাথা ঘুরিয়ে যায়। আমরা আছি তো মাথা টিপে দেওয়ার জন্য। পুরুষালী কণ্ঠে সবার নজর দরজার কাছে গেল। লম্বা চওড়া একটা ছেলে এক ভিড়কি মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আম্মু ছেলেটাকে দেখে হাসি দিয়ে বলল, আরে তিয়াস বাবা, আসো। কেমন আছো তুমি? আমি ভ্রু কুঁচকে তাকালাম তাদের দিকে। আগের থেকেই চেনা নাকি? তিয়াস কেমন লুচুভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি সাথে সাথেই চোখ ফিরিয়ে নিলাম। খালামণি আমাকে দেখিয়ে বলল, এটা জিয়াদের খালাতো বোন। তিয়াস হালকা আওয়াজে ও বলল। তখনই রিয়ানা আপু আমাদের জন্য শরবত নিয়ে এলো। আমাদের হাতে দিয়ে বলল, খালামণি তুমি ওকে চিনেছো না? আমি গ্লাসে চুমুক দিয়ে আবারও তাদের কথায় লক্ষ্য করলাম। তাকে চেনার কি দরকার? তাকে চিনলেই কি প্রাইজ পাবো? তাকে চেনাটা কি খুব জরুরি? আম্মু হালকা হেসে বলল, চিনব না কেন? অবশ্যই চিনেছি, তোর চাচাতো দেবর। এখন আমার টনক নড়ল কেন, তাকে চেনানোর জন্য উঠে পড়ে লেগেছে। রিয়ানা আপুর দেবর হওয়ায়। আমি উঠে বাহিরে গেলাম, রিয়ানা আপুর হাজবেন্ডকে খুঁজতে লাগলাম, সে কি আসেনি। দুলাভাইয়ের সাথে আমার বেশ খাতির, অনেক আদর করেন আমায়। আমাকে খুঁজছেন বুঝি? আমি পিছে ফিরে দেখলাম তিয়াস দাঁড়িয়ে আছেন। আমি কিছুটা ভাব দেখিয়ে বললাম, অফকোর্স নট। আমি ভাইয়াকে খুঁজছিলাম। আসেনি? না, সে কাল আসবে। ওহ। যেতে নিলেই আবার আটকে গেলাম। ঘুরে তিয়াসের হাতে গ্লাস ধরিয়ে চলে আসলাম। রাতে সবাই একসাথে আড্ডার আসর জমিয়েছি, আমি, তিয়াস, জিয়াদ ভাইয়া, রিয়ানা আপু। আমরা কাজিনরা একত্রে হলে প্রায় সময় আসর বসে। কথার মাঝে ঠিক হলো সবাই গেম খেলবে। গেমের নাম নেভার হ্যাভ আই এভার। গেমের নাম শুনে আমি ভ্রু কুঁচকালাম। এই প্রথম আমি এমন কোন গেমের নাম শুনছি। গেমটা বলেছে তিয়াস। তিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে কি এটার? না বুঝালে কি করে খেলবো? আমার কথা রিয়ানা আপু আর জিয়াদ ভাইয়া সহমত করল। তিয়াস ভাইয়া হালকা হেসে বলল, একজন একটা প্রশ্ন করবে আমাদের মাঝে, যে সেই কাজটা করেছে সে বলবে আই হ্যাভ, আর যে করেনি সে বলবে নেভার। ক্লিয়ার? আমরা সবাই মাথা ঝাঁকালাম, হ্যাঁ সবাই বুঝেছি।
প্রথমে তিয়াস ভাই প্রশ্ন ছুড়লেন, কেউ কখনো মিথ্যে বলেছ? জিয়াদ ভাইয়া সহ রিয়ানা আপু নেভার বলল। আর আমি চুপচাপ রইলাম। মিথ্যে তো বলেছি, কিভাবে না করব? সবার দৃষ্টি আকর্ষণ এখন আমার দিকে। আমি কি বলবো? কাচুমাচু করছি, হাত মলামলি করছি। তিয়াস ভাইয়া আকস্মিক নজরে আমার দিকে তাকালো। ইউ হ্যাভ। আমি দ্রুত মাথা না বোধক ঘুরালাম। তিয়াস ভাইয়া সহ সবাই কিছুটা ক্ষিপ্ত হলো। আমার দিকে তাকিয়ে বলল, তাহলে এতক্ষণ টাইম ওয়েস্ট করলি কেন? আমি আর কিছু বললাম না। এখন জিয়াদ ভাইয়ার পালা। সে জিজ্ঞেস করলো, সবার কি এক্স আছে? রিয়ানা আপু বলল, নেভার। তোমরা তো জানোই সামিরের সাথে আমার রিলেশন করেই বিয়েসো, এক্স থাকার তো কথাই হয় না। তারপর জিয়াদ ভাইয়া বলল, আই হ্যাভ। আর সেটা মল্লিকা, এভরিওয়ান নোটিস। আমরা মাথা ঝাঁকালাম। এইবার সবাই আমার দিকে তাকালো। আমি দ্রুত তিয়াস ভাইয়ার দিকে হাত দেখিয়ে বললাম, আগে ওনাকে বলতে বলো। তিয়াস আবার উল্টে আমাকেই বলতে বলল। সবাই এখন আমাকেই ঘিরে। আমি মাথা নিচু করে আমদা আমদা করে বললাম, আই হ্যাভ। আমার কথায় উপস্থিত সবাই আমার দিকে অবাক নয়নে তাকালো। আমার দিকে সবাই অবাক নজরে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি থেকে বাঁচার জন্য প্রসঙ্গ পাল্টে নিলাম। এখন তিয়াস ভাইয়ার পালা। রিয়ানা আপু আমার দিকে কথা ছুড়ল, তুই রিলেশন করেছিলি, আমাদের বলিসনি। আমি কি বলবো এখন? আমদা আমদা করতে লাগলাম। আসলে আমার কাছে কোন জবাবই নেই। কি জবাব করব? মাঝি আম্মু আর আন্টি রেন্টি আমাকে বাঁচিয়েছে সব প্রশ্নের থেকে। আন্টি রিয়ানা আপুকে ডেকে নিয়ে গেল। জিয়াদ ভাইয়ের ফোনে কল আসলো। আর তিয়াস ভাইয়া আমার সামনেই বসে রইল আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি আকর্ষণ আমি সহ্য করতে পারছিলাম না। উঠে স্থান ত্যাগ করি। দেখতে দেখতে আজ হলুদের দিন চলে আসলো। খুব আনন্দেই কাটলো দুটো দিন সবার সাথে। সবাই সাজুগুজুতে ব্যস্ত, আমিও। হলুদ রঙের থ্রি পিস নিয়েছে এইবার সবাই সেম সেম। হালকা পাতলা সেজে চুলগুলো খোপা করে নিলাম। সবাই একসাথে ছাদে গেলাম। ছাদেই আয়োজন করানো হয়েছে। এক এক করে সবাই হলুদ দিচ্ছে। আমি ছাদের কিনারায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। রেলিংয়ে হাত রেখে আচমকা আমার হাত রাখলো কেউ। চমকে পাশ ফিরে তাকালাম। তিয়াস ভাইয়া। আমি তার দিকে তাকিয়ে আছি। ছেলেটাকে হলুদে বেশ মানিয়েছে। ফর্সা গায়ের রঙে হলুদটা বড়ই সাজে। দ্রুত তার দিক থেকে চোখ ফিরিয়ে হাতের দিকে তাকালাম। সে আমাকে বেলিফুলের মালা পরিয়ে দিল হাতে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে পড়ালো খেয়ালই করলাম না। আমি সাথে সাথেই হাত সরিয়ে নিলাম। তিয়াস মিকি হেসে রাহার দিকে তাকালো। পুনরায় হাত ধরার চেষ্টা করলে রাহা পিছিয়ে নেয়। তোমার হাতে বেশ মানিয়েছে বলে চলে যায়। আমি ফেল ফেল করে তার যাওয়ার পানে চেয়ে রইলাম। কি থেকে কি হলো? এই এলো আবার চলেও গেল। পরক্ষণেই বেলিফুলের মালার দিকে চোখ পড়তেই মনটা খুশিতে ভরে গেল। আমার পছন্দের একটা ফুল। নাকের সাথে লাগিয়ে ঘ্রাণ নিলাম ফুলের। সবার হলুদ লাগানো শেষ হলে আমি গেলাম ভাইয়ের পাশে। কিন্তু অপর পাশ তো ফাঁকা, কে বসবে? আমি হাত দিয়ে আম্মুকে আসার জন্য ইশারা করলাম। আম্মু আসবে না। সে একবার দিয়েছে, আর দিবে না। আমি একাই রয়ে গেলাম। হুট করেই তিয়াস ভাইয়া স্টেজে উঠে জিয়াদ ভাইয়ার আরেক পাশে বসল। আমি সেদিকে আশ্চর্যকর নজরে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম। ভাইয়ার হলুদ লাগানো শেষ হলে নিচে নামলাম। সবাই আমার গালে হলুদ ছোঁয়াবে এখন, যেন ভাইয়ার পরপরই আমার সিরিয়াল লাগে। আম্মু আন্টি আপুর হাত বাড়াতে লাগলো আর আমি আমার সাজানো মুখশ্রী নিয়ে পিছাতে লাগলাম। পেছনে যেতে যেতে হুট করেই পড়ে যেতে নিলে তিয়াস আমার কোমর জড়িয়ে ধরে। উপস্থিত সবাই সহ আমি অবাক হয়ে গেলাম তার এহেন কাণ্ডে। সবার সামনে এইভাবে ধরাটা কি ভালো হলো? বড্ড খারাপ। তিয়াস ভাইয়া আমার গালে তার হাতে থাকা হলুদটুকু লাগিয়ে দিল।
আর সবাই হেসে উঠল, সাথে হাততালি। আমি সাথে সাথেই তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়লাম। গালে হাত দিয়ে তার দিকে রাগীভাবে তাকিয়ে রইলাম। রাত প্রায় একটা, কেউ কেউ নিচে চলে গিয়েছ, কেউ কেউ উপরেও আছে। আমি অবলা এক নারী এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছি। আবহাওয়ায় অনেকটা শীত ভাব। জর্জেট ওনারা গায়ে জড়িয়ে নিলাম। সত্যি তোমার এক্স ছিল? হঠাৎ কারো কণ্ঠস্বরে পিছিয়ে ফিরে তাকালাম। টিয়াস দাঁড়িয়ে আছে আমার পানে চেয়ে। আমি তাকে এই সময় মোটেও আশা করিনি। এই খুশির মহলে এক্সের কথা উঠিয়ে আমার কাঁচা ঘায়ে আবার জখম দিতে এসেছেন তিনি। আমি কোনো উড় করলাম না। টিয়াস আমার সম্মুখীনে এসে দাঁড়ালো, আবারও একই প্রশ্ন করলো। আমি বিরক্তি মুখশ্রী নিয়ে তার দিকে তাকালাম। কেন, থাকাটা কি গুনাহ নাকি? না, গুনাহ হবে কেন? হোজক চিয়ে উড় করল টিয়াস। আমি তার দিকে পুরোভাবে ঘুরে দাঁড়ালাম। তার দৃষ্টি আকর্ষণ করে বললাম, কেন, আপনার ছিল না? না। মাথা নিচু করে বলল টিয়াস। আমি ফিক করেই হেসে উঠলাম। টিয়াস বোকামার্কা চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, হাসলে যে? আমি মোটেও হাসি থামাতে পারছি না। যেমন তেমন করে মুখে হাত দিয়ে থামানোর ব্যর্থ চেষ্টা করলাম। না, কিছু না। সকালে বরযাত্রী নিয়ে জিয়াদরা ঠিক 3টায় পৌঁছালো। বরের গেট আটকেছে, শালিকারা টাকার বিনিময়ে গেট খুলবে। টাকার বিনিময়ে জিয়াদ ভিতরে প্রবেশ করার অনুমতি পেল। ভেতরে ঢুকে হইচই করতে লাগলো সবাই, এটা সেইটায় ব্যস্ত। স্টেজের এক কোণে রবিনকে বসা দেখলাম, ওকে দেখে আমার চোখ চরকাচ। ও এইখানে কেন? কিভাবে এলো? আমার পিছু নিচ্ছে না তো? আমার কেন পিছু নিবে? নানান ধরনের প্রশ্নের মাথা ঘিরেছে আমার। জলদি চোখ সরিয়ে নিলাম সেখান থেকে। তখনই তিয়াসের আগমন আমার সামনে এসে বলল, সেই ছেলেটাকে পছন্দ হয়েছে বুঝি? তিয়াসের এমন কথা শুনে চমকে উঠলাম। দ্রুতই মাথা না বোধক করলাম। কিছুটা রাগী ভাব নিয়ে বললাম, এইসব কেমন আজগুবি মার্কা কথা বলছেন? স্থান ত্যাগ করলাম। বিয়ের শেষ মুহূর্তে ওয়াশরুমের বাইরে কারোর সাথে ধাক্কা খেলাম। মিজাজ বিগড়ে গেল। বিগড়ানো মিজাজ নিয়ে মাথা তুলে তাকালাম, রবিনকে দেখে সব রাগ হাওয়া হয়ে গেল। ও এইখানে কেন? তার জন্য ভয় হচ্ছে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। রবিন আমার কিছুটা কাছে এসে দাঁড়াতে চাইলে আমি দূরে সরে গেলাম। সেখান থেকে যেতে নিলে রবিনের ডাকে আটকে গেলাম। রাহা, আমার কথাটা শুনো। আমি ঘুরে দাঁড়ালাম। রবিনের কোন কথা শোনার মতো মন মানসিকতা আমার মাঝে নেই। তাকে এড়িয়ে যেতে নিলাম, রবিন হুট করেই হাত ধরে বসল। এবার তো একটু বেশি হয়ে গেল। রবিন, হাত ছাড়ো। হাত মোচড়ামুচি করতে লাগলাম ছাড়ানোর জন্য, কিন্তু রবিন এত টাইটলি ধরে আছে, ছাড়ানোটাই মুশকিল হয়ে পড়েছে। রবিনের হাতের উপর আরো একটা পুরুষালী হাত ধরল। আমি সেই দিকে অনুসরণ করে তাকালাম। টিয়াস ভাই রাগী মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে রবিনের দিকে। রবিনের হাতের মুঠোয় থেকে আমার হাত ছাড়ালো। রাগীভাবেই নরম ভয়েসে বলল, রাহা চলো। বলেই আমার হাত ধরে গটগট করে চলে গেল। আর আমি কোন কিছুই বুঝে উঠতে পারলাম না, শুধু হা করে হয়ে যাওয়া কানগুলো দেখা ছাড়া। টিয়াস কিছুটা খালি জায়গায় নিয়ে গেল, এখানে মানুষের আনাগোনা তেমন কম। আমার হাত ছাড়ল। কে ছিল? তোমার এক্স। আমি হালকা ভাবে মাথা ঝাঁকালাম। টিয়াস আর কিছু বলল না, চলে গেল। আমি এটাও বুঝতে পারলাম না চলে যাওয়ার কি হলো। আজ প্রায় 1 সপ্তাহ পর কলেজ এলাম। ভাইয়ের বিয়ের পর বউভাত সেরেই পরের দিন চলে এসেছিলাম। টিয়াস আমার সাথে আর তেমন কথা বলেনি সেই দিনের পর থেকে, আমিও আর মাথা ঘামাইনি। না বললে নাই তার ইচ্ছে। সেই দিন আর জানা হয়নি রবিন সেইখানে কেন ছিল, আর টিয়াসই বা এমন কেন আচরণ করেছিল। এইসব ভাবতে ভাবতেই ক্লাসরুমে প্রবেশ করলাম। বেঞ্চিতে বসতেই কেউ এসে ঝাঁপটে বসে আমার সাথে।
আচমকা উড়ে এসে জুড়ে বসায় খানিকটা চমকে উঠলাম। বুকে হাত দিয়ে রিয়ানের দিকে চোখ পাকিয়ে তাকালাম। এইভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। এই সামান্যতেই হার্ট অ্যাটাক? অনেক দুর্বল হৃদয়ের তুমি। আমি ভেঙচি কাটলাম। সবসময় এক এক জিনিস করে উল্টো আমাকেই বলে আমি এমন আমি তেমন। হুট করেই রিয়ান আমার হাত ধরে ক্লাসরুম থেকে বাহিরে নিয়ে আসে। ক্যাম্পাসে এসে বসালো। আমি বুঝেই উঠতে পারছি না করতে চাইছেটা কি রিয়ান। আমি ভ্রু কুঁচকে বললাম, এখানে কেন এনেছো? ক্লাস করব না। চলো ক্লাসে। বলেই কাঁধে ব্যাগ নিয়ে উঠে যেতে নিলে রিয়ান পুনরায় বসিয়ে দেয়। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে রিয়ানের করা কার্যকরী। একটু রেগে বললাম, কি হলো? কতদিন ধরে ক্লাস করি না, আজ আটকাচ্ছ কেন? রিয়ান আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে সিরিয়াস ভঙ্গিতে বলল, সেটাই তো জানতে চাচ্ছি, কেন ছিলে না এই কয়দিন? ভাইয়ের বিয়ে ছিল, সেইখানে ছিলাম। রিয়ান এইবার যেন মুখের ভঙ্গি চেঞ্জ করে ফেলল। আমার একটু কাছে এসে মুখ বাড়িয়ে বলল, কার কার সাথে লাইন মেরেছ হুম্মম? আমি রিয়ানের মুখে এরকম বাণী শুনে তাকে হালকা ঠেলে দূরে চাপিয়ে দিলাম। এইসব আজেরা কথা বলতে এইখানে এনেছো? রিয়ান হেসে উঠল। ছেলেটা এমন কেন, কখনো সিরিয়াস কখনো ফানি? বুঝি না। আমাদের বাসায় চলো আজ, আম্মুর সাথে দেখা হয়ে যাবে। কেন? অবাক চোখে বললাম। রিয়ান আমার মাথায় হালকাভাবে চাপড় মেরে বলল, আরে বোকা, এইভাবেই ফ্রেন্ডদের বাড়িতে কি যাওয়া বারণ নাকি? আমি কোনো উড় করলাম না। রিয়ান চেয়ারে আরামসে বসে হেলান দিয়া বলল, আর তুমি এই কয়দিন আসনে, আমি আম্মুকে তোমার কথা বলেছি, এখন সে তোমাকে দেখতে চায়। আমি আরো অবাক হলাম। আমার কথা বলেছে মানে? আগ্রহবশত জিজ্ঞেস করলাম, আমার কি কথা বলেছ তুমি আন্টিকে? রিয়ান সোজা হয়ে বসে আমার চোখাচোখি হয়ে বলল, তোমাকে আমি ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। গালে হাত রাখা ছিল আমার। রিয়ানের কথা শুনে হাত সরে পড়ে যেতে নিলে রিয়ান মাথার নিচে হাত রাখে। আমি দ্রুত সোজা হয়ে যাই। রিয়ান আমার দিকে এখনো আগের মতোই চেয়ে আছে। রিয়ানের দৃষ্টি থেকে বাঁচার জন্য কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত ক্যাম্পাস ছাড়তে নিলে রিয়ান হো হো করে হেসে ওঠে। তার হাসির আওয়াজ শুনে আমার পায়ের গতি দিমি হয়ে যায়। পিছ ফিরে তাকিয়ে দেখি রিয়ান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আমি বোকা বনে গেলাম তার এই হাসির মাঝে। রিয়ান আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। আমি এখনো বোকার মতো তাকিয়ে আছি তার দিকে। আমার কপালে হালকা ধাক্কা দিয়ে বলল, আরে বোকা, আমি মজা করছিলাম। চাপা নিঃশ্বাস ছাড়লাম। এতক্ষণ কি একটা চিন্তায় ছিলাম। রিয়ান এখনো হাসতে আছে। আমি বেঞ্চি কাটলাম। ক্লাস রেখে এইখানে হাসি ঠাট্টা হচ্ছে। শক্ত পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। সাথে সাথেই পিছিয়ে ফিরে তাকালাম। লম্বা চওড়া চাপদারি চুলগুলো কপালে পড়ে আছে। কোট স্যুট পরিহিত এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাকে দেখে ভ্রু কুঁচকে তাকালাম। সে কে আমাদের এইসব কিছু বলার? তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমরা যাই করি আপনার কি? সামনে দাঁড়ানো ব্যক্তিটি এক ভ্রু উঠিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। রিয়ান আমার সাথে এসে আমার কানের কাছে মিনমিন করে কি যেন বলতে চাইছে। আমি তাকে সরিয়ে আবারও বললাম, বললেন না যে? আপনার কি? আর কে আপনি? হু আর ইউ? রিয়ান আমাকে সেখান থেকে টেনে টুনে নিয়ে গেল ক্লাসে। বেঞ্চিতে বসালো। আমি রিয়ানের দিকে রাগি চোখে তাকালাম। নিয়ে এলে কেন? আরো একটু বকে দিতাম। এখন তোমার কি হয় দেখ। রিয়ানের কথার মানে বোঝার জন্য তার দিকে তাকালাম। তখনই ক্লাসে স্যার প্রবেশ করায় সবাই দাঁড়িয়ে পড়ল। সবাইকে দাঁড়াতে দেখে আমিও চট জলদি দাঁড়িয়ে পড়লাম। ইংরেজি প্রফেসর হিসাবে সেই ব্যক্তিটিকে দেখব আশার বাহিরে ছিল। সে আমাদের প্রফেসর। শীত কত বড় একটা আকাম পাকিয়ে ফেলেছি আমি। নিজেই নিজেকে বকতে শুরু করলাম।
প্রফেসরের দিক থেকে চোখ সরিয়ে দ্রুত মুখের সামনে বই ধরলাম যেন আমাকে না দেখে। বসে পড়লাম। রিয়ান আমার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। আমাকে আগে বলতে পারলে না এটা আমাদের নিউ প্রফেসর? আমি তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম। এখন নিজের উপরেই বেশ রাগ হচ্ছে কেন শুনলাম না রিয়ানের কথা। ধুরুর। মাথা নিচু করে বই সামনে ধরে আছি। ক্লাস শেষ হতেই কোন রকম দ্রুত বের হতে নিলে কারো সাথে খানিকটা জোরে ধাক্কা খেলাম। মাথায় ব্যাপকভাবে ব্যথা পেলাম। মাথা ডলতে ডলতে ভ্রু কুঁচকে তাকালাম। কারো সুঠাম দেহের বুকটাই চোখে পড়ল। চোখ দুটো ছোট ছোট করে তাকালাম। মাথা উঁচু করে লোকটির চেহারা দেখতেই মৃদু চিৎকার করে পিছাতে নিলে পড়ে যেতে লাগলাম। নিজেকে বাঁচানোর জন্য প্রফেসরের বুকের দিকে শার্ট খামছে ধরলাম। প্রফেসর বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি তার শার্ট ধরে অপরাধীর মতো তাকিয়ে আছি। সোজা হয়ে দাঁড়াতে দ্রুত তার শার্ট ছেড়ে কিছুটা দূরত্বে দাঁড়ালাম। প্রফেসর আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে শার্ট ঠিক করল। সরি স্যার বলেই ঘুরে আবারও দৌড়ে যেতে নিলে লক্ষ্য করলাম সবাই এতক্ষণ আমাদের দিকেই তাকিয়েছিল। কি একটা কাণ্ড! লজ্জা শরমে মুখের সামনে ব্যাগ ধরে এক ছুটে গেটের বাহিরে গিয়ে থামলাম। রিয়ান একা বাসায় ফিরতেই ওর আম্মা রেহেনা বেগম ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। কিরে, রাহা আসেনি? রিয়ান ঘরের ভিতর প্রবেশ করতেই মায়ের কথার সম্মুখীন হতে হলো। রিয়ান কোনরকম করে বলল, আজ না আরেকদিন আসবে বলেছে। বলেই নিজের রুমে প্রস্থান করল। রেহেনা বেগম ছেলের কাণ্ডে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কলিং বেল আবারও বেজে উঠল। রেহেনা বেগম সেদিকে থেকে নজর সরিয়ে দরজা খুলতে গেলেন। রাগীভাবে নিহান ঘরের ভিতর প্রবেশ করল। রেহেনা বেগম নিহানকে এত রাগী দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নিহান, এত রেগে আছো যে? নিহান আমার দিকে এক নজর তাকিয়ে গম্ভীর গলায় বললেন, পরে বলছি। নিজের রুমে চলে গেলেন। রুমে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে হালকা উঁচু গলায় জিজ্ঞেস করলেন, রিয়ান বাসায় এসেছে? ঘুম এসেছে কিছুক্ষণ হলো। নিহান নিজের রুমে প্রবেশ করল। রিয়ান রুম থেকে ভাইয়ের গলার আওয়াজ পাচ্ছেন। বেশ রেগে আছেন, কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছে। বাহিরে বেরুতেও ভয় হচ্ছে। আজ বুঝি ভাই ক্লাস নিবে। সন্ধ্যায় রাহা ফোন নিয়ে বসেছে সবেমাত্র। আজ ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কাল প্রফেসরের সাথে কিভাবে মুখোমুখি হব? সরি বলে ভেজাল ক্লিয়ার করবে ভেবে ফেসবুকে প্রবেশ করলো। মেসেজ রিকোয়েস্ট দেখে চেক করলো তিয়াস তাকে মেসেজ দিয়েছে। অবাক হয়ে চোখ বড়সড় করে তাকালো। মেসেজ কেন দিয়েছে, কি হতে পারে? রিপ্লাই করলো রাহার সাথে সাথেই তিয়াসের টেক্সট বুঝি রাহারই অপেক্ষায় ছিল। সরি। রাহা শরীর কারণ খুঁজে পেল না। কেন জিজ্ঞেস করাই তিয়াস মাঝারি সাইজের একটা চিঠি লিখে পাঠালো। রাহা আবারও অবাক হলো তিয়াসের কাণ্ডে। আসলে সেদিন একটু বেশি রেগে গিয়েছিলাম বলে তোমার এক্স শুনে খুব খারাপ লেগেছিল, তাই আর কথা বলিনি। অমনটা করা আমার মোটেও ঠিক হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পুরনো কথা ভুলে সামনে আগানোর চেষ্টা করে যাও। মেসেজ পড়ে রাহা খানিকটা হাসল। কি রিপ্লাই করবে ভেবে পাচ্ছে না, তাই সিন করেই রেখে দিল আর রিপ্লাই করেনি। রিয়ান সারাদিন পর সন্ধ্যায় রুম থেকে বের হয়েছে। ভেবেছিল ভাই থাকবে না বাসায়, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে নিহান বাসায় বসেছিল সোফার মধ্যে। রিয়ান সোফায় ভাইকে দেখে উল্টো পায়ে রুমে যেতে নিলে নিহানের ডাকে আটকে গেল। রিয়ান। রিয়ান দাঁড়িয়ে গেল ভাইয়ের ডাকে। মোটেও এখন চলে গেলে হবে না, না হয় অনেক মার পড়বে কপালে। মাথা নিচু করে ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে রেহেনা বেগম পাশের সোফায় বসা। ছেলেদের কাণ্ড দেখছে। গম্ভীর গলায় নিহান প্রশ্ন করল, ক্লাস বাদ দিয়ে আজ ক্যাম্পাসে ছিলে কেন? রিয়ানের বুক ধক করে উঠল। ভাই এটা নিয়েই বকবে একগাদা, এটা জানার কথা। রিয়ান মাথা নিচু করে মিনমিন করে বলল, রাহার সাথে একটু গিয়েছিলাম। জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না।
রিয়ান এইবার গলার আওয়াজ কিছুটা উঁচু করে বলল, রাহার সাথে গিয়েছিলাম। রাহা নাম শুনেই রেহেনা বেগম বলে উঠলেন, তোকে কতবার করে বলেছিলাম মেয়েটা বাসায় নিয়ে আসিস, কিন্তু তুই হাদারাম কোথাকার। রেহেনা বেগম রাহাকে নিয়ে এসেই বলেই যাচ্ছে, নিহানকে আর কিছু বলার সুযোগই দিল না। রিয়ানও রেহেনা বেগমের পাশে বসে তাল মিলালো যেন ভাই তাকে না বকে। নিহান তাদের কাণ্ড দেখে সেখান থেকে উঠে চলে গেল। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে মনে অনেক সাহস জুগিয়ে ভিতরে গেলাম, যেন আজ প্রফেসরকে সুন্দরভাবে মন থেকে সরি বলতে পারি। ক্লাসরুমে প্রবেশ করতেই রিয়ানকে দেখতে পেলাম, ওর কাছে গিয়ে বসলাম। কাল করা কাজে স্যারকে আজ সরি বলবো ভেবেছি। রিয়ান বইয়ের ভিতর মুখ গুজেছিল, রাহার আওয়াজ শুনে মাথা তুলে তাকালো। রাহার কথায় সম্মতি জানালো। হ্যাঁ বলে সব মিটমাট করো। ধুম, আজ নেহান তাদের কোন ক্লাসই নিতে আসলো না। রাহা অনেকটা অবাক হলো, আজ কেন আসলো না। নতুন জয়েন করে এখন থেকেই গাফিলতি, ব্যাপারটা কেমন না। রাহা তাচ্ছিল্য রূপে বলল, শুরুতেই এমন গাফিলতি হলে কি চলবে। ধুহ। রিয়ান চোখ বাঁকিয়ে তাকালো রাহার দিকে, কিছুই বলল না, আবার নিজের কাজে মন দিল। রিয়ান আর রাহা মাঠের মাঝে বড় গাছটির নিচে বসে আছে। তাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। রাহা চোখ তুলে মেয়েটাকে দেখে ভ্রু কুঁচকে বলল, এখানে কি চাই। রিয়ানকে। রিয়ানের দিকে তাকিয়ে বলল। আমি অবাক হয়ে রিয়ানের দিকে তাকালাম। মানি। রিয়ানও মুচকি হাসছে। আমি তাদের কাণ্ড একটুও বুঝতে পারলাম না। আমার অবাকর চেহারা দেখে রিয়ান হেসে বলল, আমার গার্লফ্রেন্ড লিসা। কি? বড় বড় চোখ করে রিয়ানের দিকে তাকালাম। ওর গার্লফ্রেন্ড? আর আমাকে এতদিন বলেওনি। কিছুটা রাগও হলো রিয়ানের উপরে। ও আমাকে একটু বলল ও না এই তার ফ্রেন্ডশিপ। আমি আর কিছু না বলে সেইখান থেকে উঠে যেতে নিলে রিয়ান ধরে ফেলে। কিছু বললে না যে? কি বলবো? অভিমানী কণ্ঠে বললাম। রিয়ান কিঞ্চিত হাসল, সাথে লিসাও। রিয়ান লিসাকে উদ্দেশ্যে করে বলছে, দেখছো বলেছিলাম না রাহাকে না বললে ও রাগ করবে, দেখলে তো। আমি আর কিছু বললাম না। ঘুরে চলে যেতে নিলেই খুব জোরে একটা ধাক্কা খেলাম। ধাক্কার গতি একটু বেশি হওয়ার ফলে পুরো পড়ে গেলাম তার সুঠাম দেহের উপর। তার বুকে আমার মাথা খুব জোরে আঘাত লাগলো। তার বুকে এক হাত রেখে মাথায় রাখলাম আরেক হাত। মুখ তুলে ব্যক্তিকে দেখতেই আমার চোখ ছানাবড়া। বুক জোরে জোরে বিট করতে লাগলো। ঘুরে চলে যেতে নিলেই খুব জোরে একটা ধাক্কা খেলাম। ধাক্কার গতি একটু বেশি হওয়ার ফলে পুরো পড়ে গেলাম তার সুঠাম দেহের উপর। তার বুকে আমার মাথা খুব জোরে আঘাত লাগলো। তার বুকে এক হাত রেখে আরেক হাত মাথায় রাখলাম। মুখ তুলে ব্যক্তিকে দেখতেই আমার চোখ ছানাবড়া। বুক জোরে জোরে বিট করতে লাগলো। প্রফেসর চোখ বুজে মুখ খিচে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি ভয়ার্থ চেহারায়। সে চোখ মেলে আমাকে ঠেলে তার বুক থেকে সরিয়ে নিচে ফেলে দিল। রিয়ানের সাহায্যে সে উঠে দাঁড়ালো। মাঠের সব ছাত্রছাত্রীদের নজর এখন আমাদের দিকে। প্রায় ঘিরে রেখেছে আমাদের। বেশ লজ্জাও লাগছে, কিন্তু স্যারের সাথে করা কাজে অনেক অপরাধবোধ কাজ করছে। লিসা রাহাকে উঠিয়ে দাঁড় করালো। নিহান রাহার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, কাম টু মাই কেবিন। বলেই এক সেকেন্ডও দেরি না করে চলে গেল নিহান। রাহা হাবলার মতো হা করে দাঁড়িয়ে আছে। রিয়ান রাহার কাঁধের উপর হাত রেখে বলল, দেখ এখন তোমার কি হয়। রিয়ানের কথা শুনে কাজ সরিয়ে দাঁড়ালাম। এভাবেই কত প্রেসারে আছি, তার উপর রিয়ানের টিটকারি মার্কা কথা। খুব বেশি ভয় জেগে বসেছে মনে। কি হবে আমার? প্রফেসর কি আমাকে বকবে, নাকি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করবে? আমি তো ইচ্ছে করে কিছুই করিনি, সবই আচমকা হয়েছে। কাঁপা কাঁপা বুক নিয়ে ধিমি ধিমি পায়ে হাঁটতে লাগলাম। প্রফেসরের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি, নক করার সাহসটুকু হচ্ছে না। বুক আরো জোরে জোরে কাঁপতে লাগলো। রিয়ান আর লিসাও আমার সাথে এসেছে।
রিয়ান আমার গায়ে হালকা ধাক্কা দিল। নক করো। জোরে শ্বাস টেনে প্রফেসরের কেবিনে নক করলাম। গম্ভীর গলায় ভিতর থেকে আওয়াজ আসলো, কামিন। আমার হৃদয়ের কম্পন আরো দ্রুত হতে লাগলো। এবার তো কান্না করার উপক্রম আমার, না জানি কি হয় এখন। রিয়ান আর লিসা হাসতে হাসতে চলে গেল। কেমন বন্ধু ওরা, বন্ধুর বিপদে হাসছে। প্রবেশ করতেই পুরো কেবিনে প্রফেসর একাই, সাথে স্যার ম্যামদের টেবিল ফাঁকা। সে আমার ক্লাস নিতেই বুঝি পুরো কেবিন ফাঁকা করেছে। মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে আছি। নিহান রাহার দিকে তাকিয়ে বেশ রাগান্বিত হয়ে বলল, কাল থেকে দেখছি শুধু পরেই বেড়াচ্ছেন। কোনো আলাদা ক্লাস করেছেন নাকি এটা? তার এমন কথা শুনে রাগে ক্ষোভে তার দিকে তাকালো রাহা। তার রাগী চোখ দেখে দ্রুতই নিচে নামিয়ে নিল। নিহান গম্ভীর গলায় বলল, ভদ্রতা বলতে কিছুই নেই, শুধুই। আর কিছু বলতে যাবে অমনি রাহা কান্না করে দিল। নিহান এই সময় রাহার কান্না মোটেও আশা করেনি। রাহার কান্না দেখে সব রাগ উবে গেল, চুপ হয়ে গেল। রাহা কান্না করতে করতে নিহানের দিকে তাকিয়ে বলল, আই এম সরি স্যার। আমি ইচ্ছে করে করিনি, আসলে সবই আচমকা হয়েছে, ক্ষমা করে দিন আমায়। হেঁচকি তুলতে তুলতে বলল। নিহান হচকিয়ে গেল, সে কিভাবে থামাবে রাহাকে। কান্নার গতি যেন বেড়েই চলছে। নিহানের সামনে কখনো কোন মেয়ে এইভাবে কান্না করেনি, তাই সামলানোর পদ্ধতি তার অজানা। হাত বাড়াতে গিয়েও পিছিয়ে নিল। ওকে ওকে যাও এখন। কোন রকম করে বের করলো রাহাকে। রাহা যেতেই যেন দম ছাড়ল নিহান। কি ছিল এটা? সে ভেবেছিল রাহা একটু চালাক মেয়ে হবে, কিন্তু এত দেখি পুরোই বোকা। সামান্য বকাতেই ফেচ করে কেঁদে ফেলল। মনে পড়তেই নিহান হেসে উঠল। মুহূর্তেই নিজের ঠোঁটে হাসি দেখে নিজেই অবাক হয়ে আবারও স্ট্রিট রূপে ফিরে এলো। কলেজ শেষে নিহান বাড়ি ফিরল রিয়ানের সাথে। রেহেনা বেগম একই সাথে ছেলেদের প্রবেশ করতে দেখে অবাক হয়ে তাকালো। আজ একত্রে তোরা? তোমার দাদা ছেলেকে নিয়ে আসতে হলো, রিয়ানের উদ্দেশ্যে করে বলল নিহান। রিয়ান মাথা নিচু করে নিল। রেহেনা বেগম হেসে উঠলেন নিহানের কথায়। নিহান নিজের রুমে গেল শাওয়ার নিতে। কাবার থেকে গেঞ্জি বের করলো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়ালো। হুট করেই আজ রাহার কান্নার কথা মনে পড়ে গেল নিহানের। কেমন মাসুম ফেস করে কান্না করছিল, ঠোঁট উল্টে। নিজের অজান্তেই মুচকি হাসল নিহান। সবাই একসাথে টেবিলে বসেছে খেতে। রেহেনা বেগম নিহানকে বলল, আজ বাড়িওয়ালা এসেছিল ভাড়া নিতে, বললাম কিছুদিন পর আসতে। কাল দিয়ে দিবনে। খেতে খেতে নিহান বলল। রেহেনা বেগম আবারও বললেন, খুব বেশি কি প্রেশার পড়ে যায় তোর নিহান? রিয়ানকেও টিউশনি করা? নিহান দ্রুতই মাথা ঝাঁকালো। রেহেনা বেগমের দিকে তাকিয়ে বললেন, না না, আমার সমস্যা নেই। রিয়ানের এখন পড়াশোনার বয়স, আমি আছি তো সব করার জন্য। নিহান উঠে গেলেন খাওয়া সেরে। রেহেনা বেগম ছেলেদের আড়ালে নিজের চোখ মুছলেন। নিহানের বাবা প্রায় 3 বছর হলো মারা গিয়েছে। তারপর থেকে নিহানই সব সামলাচ্ছে। মাঝে মাঝে মনে হয় একটু বেশি কি চাপ পড়ে যাচ্ছে নিহানের উপর। ছেলেটার এনজয় করার সময় সংসারের প্রেশার নিয়ে বয়ে যেতে হচ্ছে। রাত প্রায় 1টা। নিহানের চোখে এক ফোঁটাও ঘুম নেই। আজ অনেক আজব কিছু ঘটেছে সারাদিন, কখনো তো এমন হয়নি। আজ আজ যেন ঘুম তার সাথে আড়ি করেছে, আসতেই চাইছে না। বারংবার রাহার করে যাওয়া কাণ্ডের কথা মনে পড়ছে। এই প্রথম কোন মেয়ে তার সাথে এতটা হোঁচট খেয়েছে, এইভাবে কান্না করেছে। নিহান কোনোভাবেই যেন জিনিসটা ভুলতে অক্ষম। বিছানার এপাশ ওপাশ করে যাচ্ছে রাহা। তার চোখে যেন এক ছিটে ফোঁটাও ঘুম নেই। বারংবার ফোনের দিকে তাকাচ্ছে, হয়তো কারো মেসেজের অপেক্ষায়। ফোন হাতে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ক্লাসরুমে প্রবেশ করতেই রিয়াকে বসা দেখে খুব বেশি খুশি হয়ে গেল রাহা। রিয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরল রিয়াকে। রিয়াও রাহাকে দেখে যেন খুব খুশি হলো। রাহা রিয়ার হাত ধরে খুশি হয়ে বলল, তুই আজ এইখানে? ধুম।
এইচএসসি কিছুদিন পর শেষ করেনি। যাক, ভালো ডিসিশন। রিয়ান ক্লাসে এসে রাহার মাথায় চাপড় মারে। রাহা এত খুশি ছিল যে রিয়াকে দেখে রিয়ানের চাপে বেশ বিরক্ত হলো। ঘুরে রিয়ানের দিকে তাকিয়ে বলল, মাথায় আঘাত করা ভালো না। ও হ্যাঁ, তোমার তো এমনও বুদ্ধি নেই, আঘাত করলে পুরো ফাঁকা হয়ে যাবে। বলে হেসে উঠল, সাথে রিয়াও তার মেলালো। রিয়া রিয়ানের দিকে সন্দেহ চোখে তাকালো। রিয়ান রিয়ার দৃষ্টিতে হালকা হাসল। এইটাকে রাহা? রাহাকে জিজ্ঞেস করল রিয়া। রাহাকে উত্তর না করতে দিয়ে নিজেই আবার বলে উঠল, তোর বয়ফ্রেন্ড। আর আমাকে বলিসনি শয়তান কোথাকার। বলে রাহার বাহুতে হালকা থাপ্পড় মারল। রিয়ান হেসে উঠল রিয়ার কথায়। রাহা রিয়ার মাথায় ধাক্কা দিয়ে বলল, বিয়ে করে সব বুদ্ধি গোবর হয়ে গেছে। এটা আবার বয়ফ্রেন্ড? ক্লাসরুমে রবিনকে প্রবেশ করতে দেখে অর্ধেক কথায় থেমে গেল রাহা। রবিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিয়া রিয়ান দুজনেই রাহার দৃষ্টি অনুযায়ী পেছনে তাকালো। রিয়া রবিনকে দেখে বলল, রবিন তুমি যাওনি? রবিন হাতে জুস আর স্যান্ডউইচ নিয়ে এসেছিল রিয়ার জন্য। রাহাকে দেখে সেও রাহার দিকে তাকিয়ে রইল। ধীর পায়ে এগিয়ে এলো তাদের দিকে। রিয়ার দিকে তাকিয়ে রবিন বলল, তোমার জন্য এনেছি, তাই দিতে আসলাম। থ্যাংক ইউ। রিয়া রবিনের হাত ধরে বলল। রাহার নজর তাদের ধরে থাকা হাতের দিকে গেল, আবার চোখ ফিরিয়ে নিল। রিয়া রিয়ানের উদ্দেশ্যে বলল, আমার স্বামী, দ্য লাভ অফ মাই লাইফ। রিয়ান হালকা হেসে হ্যান্ডশেক করল। রিয়া আবার রিয়ানকে পরিচয় করিয়ে দিল, রাহার বয়ফ্রেন্ড। রাহা দ্রুতই হাসার চেষ্টা করে রিয়াকে বলল, বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। রিয়ানও হুম বলল। রবিন খানিকটা হাসল। রিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। রাহা বাহিরে চলে গেল। খোলা হাওয়া লাগবে, না হয় এখন চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে। এক কোণে গিয়ে চোখের সামনে হাত দিয়ে বাতাস দিতে লাগলো। নিজেকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কেন সে রবিনকে দেখালে এমন হয়ে যায়? রবিন তো দিব্যি সুখে আছে, তাহলে আমার কেন এমন হয়? আমিও সুখে থাকবো আজ থেকে। ঘুরেই যেতে নিলে প্রফেসরকে দেখে আটকে গেলাম। ভাগ্যিস এইবার ধাক্কা খায়নি, না হয় না জানি আরো কি শোনাতো। তাকে সাইড কাটিয়ে চলে যেতে নিলে তার কণ্ঠস্বর ভেসে উঠল, কান্না করছিলে? আমার পা থেমে গেল তার কথায়। তার দিকে ঘুরে মাথা না বোধক ঘুরিয়ে বললাম, না প্রফেসর, আম সরি সব কাজের জন্য। বলে চলে গেল রাহা। নিহান মেকি হাসলো রাহার যাওয়ার দিকে তাকিয়ে। রিয়ান রাহা বসে আছে সোফার মধ্যে। রেহেনা বেগম তাদের জন্য শরবত আনতে গিয়েছেন। আর রাহা অনেক বলায় রিয়ানদের বাসায় আসে। রেহেনা বেগম রাহাকে দেখে অনেক বেশি খুশি হয়েছেন। কিন্তু রাহার একটু আনিজি ফিল হচ্ছে এইভাবে অন্য কারো বাসায়। আন্টি খুব ভালো রে। রিয়ার কথায় তার দিকে ফিরল রাহা। রিয়াও এসেছে তাদের সাথে। রিয়ান জোর জবরদস্তি নিয়ে এসেছে। রেহেনা বেগম শরবত এনে টেবিলে রাখল। রাহার কাছে বসে এক চিলতে হাসি দিয়ে বলল, রিয়ান অনেক বলেছে তোমার কথা, তার একটা নতুন বান্ধবী হয়েছে, খুব ভালো। বলে আমার মাথায় হাত রাখল। আমি লজ্জিত হয়ে পড়লাম আন্টির এরূপ কথায়। রিয়ানের দিকে তাকালাম। সে কিছুটা হাসল। আন্টি আমাদের হাতে শরবতের গ্লাস দিয়ে বলল, কিন্তু একটু বোকা সেটাও বলেছে। সবে চুমুক দিয়েছিল গ্লাসে। আন্টির কথা শুনে বিষম খেলাম। হালকা কেসে উঠলাম। আন্টি বিচলিত হয়ে পড়ল। মাথায় পিঠে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর শান্ত হলাম। আন্টি বলল, হয়তো ঠিক বলেছে। বলে হেসে উঠল উপস্থিত সবাই। মাঝ দিয়ে আমি লজ্জিত হলাম। আন্টি আজ দুপুরের খাবার খাইই ছাড়বে। আন্টি আম্মুকে বলে আসিনি, আম্মু চিন্তা করবে। ফোন লাগাও, আমি বলে দেই। আন্টির দিকে একবার তাকালাম, একবার ফোনের দিকে।
রিয়ানকে ইশারায় না করতে বললাম, কিন্তু সে যেন আমাকে এক প্রকার ইগনোর করে রুমে চলে গেলেন। কি একটা মুসিবতে পড়েছি আল্লাহ! রিয়া মাঝ দিয়ে বলে উঠল, আন্টি আমি চলে যাই, শ্বশুর বাড়ি থাকি, লেট হলে বকবে যে। সে সমস্যা নেই, তোমারটাও সামলে নিব, স্বামীকে ফোন লাগাও। আমার আর রিয়ার দৃষ্টি মিলল। আন্টি না সর্বান্দা আজ আমাদের না খাইয়ে ছাড়তে না, তা ঠিকই বুঝতে পারছি। আম্মুকে আমি বললাম আজ আসতে লেট হবে, আম্মু নানান কথা জিজ্ঞেস করাই ফিরে বলল বলে ফোন কাটলাম। রিয়া সাইডে চলে গেল আমাকে নিয়ে। আমি কিভাবে বলবো রবিনকে? তুই সত্যিই বল, আমরা তো অন্য জায়গায় আসিনি। যদি রাগ করে? রাগ করবে না বুঝিয়ে বললে। রিয়া ফোন লাগালো। তার নাকি বলতে খুব ভয় লাগছে, আমার হাতে ধরিয়ে দিল। আমি এখন কি থেকে কি বলবো? রবিনের সাথে তো এখন আর কথাই হয় না, আমি কিভাবে বলবো? কোন রকম ফোন ধরে আমদা আমদা করে বললাম, রিয়ার বাসায় ফিরতে দেরি হবে, আপনাকে বলতে ভয় পাচ্ছিল। ফোন রিসিভ করতেই আমি বলে উঠলাম। রিয়া এক চাপড় মারলো, আস্তে আস্তে করে বলল, আগে তো কুশল বিনিময় করে নিবি গাদা। ভাববে আমি বলেছি। রাহা। এক ঝাড়াকায় ধরে ফেলল রবিন রাহার আওয়াজ। রাহা হচকিয়ে গেল, অস্পষ্ট স্বরে হুম বলল। রিয়া অবাক হয়ে তাকালো। রাহা রিয়ার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে, কি বলবে এখন রিয়া। হুট করেই রিয়া বলল, দেখেছিস রবিন ঠিক আমার ভয়েস চিনে। আমি হালকা হেসে মাথা নাড়ালাম। রবিন জিজ্ঞেস করলো কেন? তাকে খুলে বলায় সে সম্মতি দিল। রিয়া তো হেব্বি খুশি, আজ সে একটু ঘোরার চান্স পেয়েছে। খাবার টেবিলে আমরা সবাই বসেছি, আন্টি বিরিয়ানি রান্না করেছে। আন্টির হাতের রান্না বেশ মজা, আমি আর রিয়া প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম। আন্টি হালকা হেসে বলল, তোমরা এসো, আমি শিখিয়ে দিবনে। আমরা দুজনে রাজি হলাম। হঠাৎ খেতে খেতে গলা আটকে গেল, পানি খেয়ে বিড়বিড় করে বললাম, হয়তো শয়তানটা আমাকে বকা দিচ্ছে। আন্টি আমার কথায় লক্ষ্য করল। আমার দিকে তাকিয়ে বলল, কার কথা বলছো তুমি? আমি দ্রুতই মাথা ঝাঁকালাম, কারো কথাই না। কিন্তু মাঝ দিয়ে রিয়ান বলে উঠল, ওই নতুন প্রফেসরটা ঠিক না। আমিও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আন্টির কাছে নিজের মনের দুঃখ খুলে বললাম, আমাদের কলেজে একটা নিউ প্রফেসর এসেছে, এত রাগী জেদি, অনেক রুড, আর কি বলবো। জানেন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত সব বললাম। হুট করেই ধাক্কা খাওয়া, আমাকে বকা সব। আন্টি ফিক করেই হেসে উঠল। কারো সম্পর্কে এইসব বলা মোটেও উচিত না। আরে না আন্টি, আসলেই সে খুবই দজ্জাল। অ্যাটিটিউড ভরা, তার ভিতরে শয়তান কোথাকার। রিয়ান হাসতে হাসতে শেষ। রেহেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানো আম্মু নতুন স্যারটার নাম কি? মিস্টার নিহান। রেহেনা বেগম চোখ বড় বড় করে তাকালেন রিয়ানের দিকে। রিয়ান এখনো হেসেই যাচ্ছে। রাহা আর রিয়া রেহেনা বেগমের দিকে তাকিয়ে আছেন। রেহেনা বেগম রাহার দিকে তাকিয়ে মুচকি হাসল। তো আর কি করলেন মিস্টার নিহান? আমি ভ্রু কুঁচকে রিয়ানের দিকে তাকালাম। তুমি কিভাবে জানলে নিহান? জানতাম, নাম তোমার মতো নাকি? আমি রিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে আন্টির দিকে তাকালাম। আর কি বলবো আন্টি, বাদ দেন। আঙ্কেল কেমন আছে? লোকমা দিয়ে আঙ্কেলের কথা জিজ্ঞেস করলাম। আঙ্কেলের কথা শুনে আন্টি আর রিয়ানের মুখটা মলিন হয়ে গেল। লোকমা দিতে গিয়েও নামিয়ে নিল। হাসি ঠাট্টার মজলিস মুহূর্তেই যেন মিলিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমি তাদের দিকে হা করে তাকিয়ে রইলাম। রেহেনা বেগম কিছু বললেন না, নিচের দিকে তাকিয়ে রইলেন। রিয়ান আমাদের দিকে তাকিয়ে বললেন, 3 বছর হলো মারা গিয়েছে। সরি। আমি দ্রুতই ক্ষমা চেয়ে নিলাম। রেহেনা বেগম আমাদের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সবাই খাবারে মনোযোগ দাও। আজ বিকেল করে নিহান বাড়ি ফিরল।
রেহেনা বেগমকে আজ খুশি খুশি দেখে জিজ্ঞেস করলো, আজ বেশ খুশি লাগছে, কিছু কি ঘটেছে নাকি? গা থেকে ব্লেজার খুলতে খুলতে বলল নিহান। রেহেনা বেগম নিহানের দিকে তাকিয়ে খানিকটা হেসে বললেন, রিয়ানের ফ্রেন্ড এসেছিল কিছুক্ষণ আগে গেল, তাই এত খুশি। ভ্রুকুচকে বলল নিহান। রেহেনা বেগম মাথা ঝাঁকালো। তোমার মতিগতি আমি কখনোই বুঝিনি, আজও বুঝিনি। হালকা হেসে রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো খেতে। রেহেনা বেগম ছেলেকে খাবার সার্ভ করে সাথে চেয়ারে বসলো। আজ দেরি করলি যে? আমি ভেবেছিলাম আরো আগে ফিরবি। কিছু কাজ ছিল তাই লেট হয়ে গেছে। টেবিলে টাকা রেখে বলল, ভাড়া দিয়ে দিও। রেহেনা বেগম হাতে টাকাগুলো নিয়ে নাড়তে নাড়তে বললেন, কলেজে ঠিকঠাকভাবে পড়াস তো নাকি? নিহান খেদে খেদে রেহেনা বেগমের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কেন প্রশ্ন করলে এমনটা? খুবই নাকি রুড? এতটাও রুড ভালো না নিহান। নিহান এইবার একটু বেশি অবাক হলো। রেহেনা বেগমের দিকে তাকিয়ে ডাইরেক্টলি জিজ্ঞেস করলো, কি বলতে চাইছো সরাসরি বলো, এমন পেঁচিও না। রেহেনা বেগম হেসে উঠলেন। হাসতে হাসতে বলতে লাগলেন, আজ রাহা এসেছিল, তুই কেমন তার বর্ণনা দিয়ে গিয়েছে। আমার অভিযোগ করতে এসেছিল। খেদে খেদে বলল। রেহেনা বেগম সব কিছুই বলল নিহানকে। নিহান বুঝতে পারল না কখন সে রাহার সাথে রুডলি কথা বলল আর কখনোই বা তার সাথে অ্যাটিটিউড দেখালো। নিহান খাবার শেষে উঠে দাঁড়ালো। মেয়েটা একটু বেশি বেশি বলে ওসবে কান দিও না। নিহান নিজের রুমে চলে গেল। বারান্দায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ করেই রাহার বলা কথাগুলো মনে হলো, হেসে উঠল। আজমার কাছে পর্যন্ত বলে দিয়েছে তার সম্পর্কে। রাহা এই সব ধারণা রাখে। তার ধারণা পাল্টানোর প্রয়োজন ভেবেই নিহান বাঁকা হাসল। টেবিলে বসে নাস্তা করছিলাম, রিয়া এসে দাঁড়ালো আমার সামনে। আমি ওকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলাম। ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, কিরে তুই এখানে? ঘুম তোকে নেওয়ার জন্য আসলাম, জলদি খা চিকনি। আমি ওর কথায় কপালে হাত রাখলাম। এখনই আম্মুর বয়ান আবারও শুরু হবে। রান্নাঘর থেকে আম্মুর কথা শুরু। কত জোর করে যে খেতে বসিয়েছি, একটু খাওয়াতে পারো না? জোর করে এত সকালে কি চলবে তুমিই বলো। আরো নানান কথা বলেই যাচ্ছে। আমি ব্রেড হাতে নিয়ে রিয়ার হাত ধরে বেরিয়ে এলাম। আম্মুর বকবকানি একবার শুরু হলে আর থামবার নামে নেয় না। গেটের বাহিরে এসে দাঁড়ালাম, বাকি ব্রেডটুকু রিয়ার মুখে পুড়ে দিলাম। তুই খা, এখন বেশি কথা বলেছিস না। রিয়া ভেঙচি কাটল। আমি হেসে উঠলাম। বরাবর তাকিয়ে রবিনকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমার হাসি গায়েব হয়ে গেল। রিয়ার দিকে ফিরে তাকিয়ে ফিসফিসিয়ে বললাম, রবিন এখানে কেন? আমাদের ড্রপ করবে আজ। আমরা সামনে এগিয়ে গেলাম। রবিন গাড়ির দরজা খুলে দিল। আমি জোরপূর্বক হাসার চেষ্টা করে বললাম, তোরা যা, আমি একাই আসতে পারবো। আমরা একা গেলে তোর কাছে আসতাম না, উঠো চুপচাপ। রিয়া জোর করতে লাগলো আর আমি নানা করেই যাচ্ছি। রবিন হালকা স্বরে বলল, উঠে বসো, সমস্যা নেই। রবিনের দিকে তাকালাম। রিয়ার জোরে উঠেই বসলাম। আমি এক অবলা নারী পেছনে আর দুইজন সামনে। রবিন এক এক ধরনের কথা বলছে রিয়ার সাথে, এটা সেটা, আর আমি শুধু শুনছি তার কেয়ারের কথাগুলো। কলেজের সামনে আসতেই দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো রাহা। রবিনের থেকে বিদায় নিয়ে ভেতরে ঢুকলো তারা। দূর থেকে কেউ একজন রাহাকে অন্যের গাড়ি থেকে নামতে দেখে রেগে গেল। মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করল। ক্লাসরুমে প্রবেশ করতেই পেছনে থেকে ডাক পড়ল। পেছনে ফিরে লিসাকে দেখে ঘুরে দাঁড়ালাম। লিসা হুট করেই আমার হাত ধরে হাঁটা শুরু করলো। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বারে বারে জিজ্ঞেস করায় লিসা কোন কিছুই বলল না। বুঝতেই পারছি না আসলে সে আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে।
একটা ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসরুম কিছুটা অন্ধকার, ঠিকভাবে কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। রিয়া আমার আরেক হাত শক্ত করে চেপে ধরল। কানের কাছে এসে ভয়ার্ত গলায় বলল, রাহা, আমার খুব ভয় লাগছে। কি হবে এখানে? আমি কিভাবে বলবো? দেখ, আমরা দুজনে তাকিয়ে আছি, দেখার জন্য কি হবে? লিসা আমার কাছ থেকে কিছুটা দূরে চলে গেল। আমি তাকে খুঁজতে লাগলাম নাম ধরে। ভয়ে ঢোক গিললাম। হুট করেই আলো জ্বলে উঠল। রিয়ান সহ আরো কয়েকজন ছিল সামনে টেবিলে থাকা একটি কেক। আমি অবাক হয়ে গেলাম। কেক কেন? না আমার বার্থডে, না রিয়ার। তাহলে? আমি আর রিয়ার সামনে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বললাম, আজ তোমার বার্থডে রিয়ান। রিয়ানের উদ্দেশ্যে বললাম। রিয়ান মাথা না বোধক করল। লিসাকে মাঝে দাঁড় করিয়ে বলল, আজ লিসার বার্থডে। আমরা সবাই লিসার বার্থডে কেক কাটলাম। ক্লাস শুরুর বেল বেজে উঠল। সবার উদ্দেশ্যে বললাম, ফার্স্ট ক্লাস তো মিস হয়েছেই, সেকেন্ডটাও হবে, চলো ক্লাসে যাই। লিসা আমাদের কাছে এসে অনুরোধের স্বরে বলল, আপু প্লিজ আজ ক্লাস বাঙ্ক করো, আজ আমার তরফ থেকে ট্রিট তোমাদের। কিছুক্ষণ ভেবে পড়ে রাজি হয়ে গেলাম। রেস্টুরেন্টের এক কর্নারে টেবিলে বসে আছি আমরা, লিসা আর রিয়ান এক সাইডে, আমি আর রিয়া এক সাইডে। লিসা রিয়ানের কাঁধের মধ্যে মাথা রেখে হাত জড়িয়ে ধরল। আমি চোখের উপর হাত রেখে বললাম, তোমাদের প্রেমালাপ সিক্রেটলি করিও, এখন আমরা সবাই আছি। রিয়ান হেসে উঠল। লিসা কিছুটা ঢং করে বলল, আমাদেরটা দেখে তোমরা শিখবে, তাই করছি, বলে হেসে উঠল। রিয়া হাসতে হাসতে হঠাৎ কেসে উঠল। ওর দিকে পানি এগিয়ে দিলাম। পানি খেয়ে কিছুটা শান্ত হলো। রিয়া কিছুটা উল্লাসের সহিত বলল, গেস হোয়াট? হোয়াট? আমরা সবাই একত্রে জিজ্ঞেস করলাম। রিয়া অত্যাধিক খুশি হয়ে সবগুলো দাঁত বের করে বলল, আমি প্রেগন্যান্ট। লিসা, রিয়ান সহ আমি খুব বেশি অবাক হলাম। অবাকর চোখে রিয়ার দিকে তাকালাম। তারা কংগ্রেস করতে লাগলো আর আমি যেন এক ঘোরের মধ্যে চলে গেলাম। আদৌ কি সত্যি শুনেছি? রিয়া আমাকে সামান্য ঝাঁকানি দিয়ে বলল, কিরে তুই খুশি না? আমি দ্রুতই হাসির রেখা টেনে মাথা নাড়ালাম। জড়িয়ে ধরে কংগ্রেস জানালাম। নিহান বাড়িতে এসে রিয়ানকে খুঁজলো, সারা বড়ি খুঁজেও তাকে পেল না। রেহেনা বেগমকে জিজ্ঞেস করাই সে নাকি জানে না কেন আসেনি। নিহান চিন্তিত হয়ে ভাইকে ফোন করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর রিয়ান রিসিভ করলো। নিহান গম্ভীর গলায় বলল, কোথায় তুই? আমি একটু বাহিরে। কেন? কিছুটা হচকচিয়ে বলল রিয়ান। নিহান রহস্যের গন্ধ পাচ্ছে রিয়ানের কথায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি কাজ করছিস? রিয়ান কিছু বলতে যাবে তার আগেই সাইড থেকে রাহার গলা শুনল রিয়ানকে কিছু বলছে। নিহান সন্দেহ গলায় বলল, রাহা তোর সাথে? তুই ওর সাথে কি করছিস? লাস্টের কথা কিছুটা রেগে বলল। রিয়ান ভয় পেয়ে গেল ভাইয়ের কথায়। দ্রুতই বলল, আমরা একটু বাহিরে এসেছি লাঞ্চ করতে, তুমি চাইলে আসতে পারো। নিহান ফোন কেটে দিল। রিয়ান শ্বাস ছাড়ল। রাহা জিজ্ঞেস করাই বলল, ভাইয়া আসছে? রাহা রিয়া অবাক হয়ে বলল, তোমার ভাইও আছে? রিয়ান দ্রুতই চুপ হয়ে গেল। সে তো কখনোই বলেনি নিহান তার ভাই এখন মুখ ফসলে বেরিয়ে যেতে নিয়েছিল। নিজেকে কন্ট্রোল কর রিয়ান, কন্ট্রোল কর। হালকা হেসে মাথা ঝাঁকালো, কিছুই না। এক সপ্তাহ পর। প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে রাহা কলেজে ঠিকঠাক মতোই যায়। নিহানের সাথে ধাক্কা এখন কমে লাগে। নিহান ধীরে ধীরে রাহাকে ভালোবেসে ফেলেছে, শুধু বলাটাই বাকি। রাহা কলেজের মাঠে বসে আছে রিয়ার সাথে। রিয়ান এক প্রকার দৌড়ে আসলো তাদের কাছে। হাঁপিয়ে উঠল, ঝুঁকে শ্বাস নিয়ে বসল। রাহা রিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রিয়ানের দিকে। এইভাবে কোথা থেকে আসছো? কি হয়েছে?
রিয়ান শুয়েই পড়ল, পুরো অনেকটা দ্রুত এসেছে। শ্বাস নিতে নিতে বলল, আজ ভাইয়ার বার্থডে, তোমাদের ইনভাইট করতে আসলাম। তোমার ভাই? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। রিয়ান মাথা ঝাঁকালো, হ্যাঁ তার ভাই। রিয়া ফট করে প্রশ্ন করে উঠল, এটা বলতে তুমি আবারও ফিরেছ? হুম। না। কি বলছো তুমি? এত শত কথা বাদ দাও, আজ সন্ধ্যায় অবশ্যই চলে এসো। রিয়া রাহা দুজনই মাথা হ্যাঁ সূচক করল। পানি খাওয়ার জন্য তাদের কাছ থেকে উঠে ভবনের ভিতর গেলাম। যেতে যেতে হুট করে কেউ একজন হেঁচকা টান দিল। আচমকা টান খাওয়ায় চিৎকার করে উঠলাম। লোকটি একটা বদ্ধ কামরায় নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আমার মুখে হাত চেপে ধরল যেন চিৎকার করতে না পারি। ভয়ে আমার আত্মা শুকিয়ে গেছে। এই বুঝি আমার মৃত্যু ঘটবে, গড়গড় ঘামতে লাগলাম। আমার সামনে থাকা লোকটির মৃদু স্বর ভেসে উঠল, এত ভয় পাওয়ার কি আছে? ভূত না ভাল্লুক আমি। আমি শুধু উমুম ছাড়া এই মুহূর্তে কিছুই করতে পারছি না। নিজের হাত দিয়ে মুখ হতে তার হাত সরিয়ে নিলাম। নিজের থেকে কিছুটা দূরে ঠেলে দিলাম তাকে। দরজা খুলে বাহিরে যেতে নিলে আবারও আটকে দেয়। কি সমস্যা আপনার, কে আপনি? বলার সাথে সাথেই সাথে থাকা সুইচ অন করলাম। বদ্ধ রুম আলোকিত হওয়ায় সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকালাম। তাকে দেখে আমি অত্যাধিক পরিমাণের অবাক হলাম। আমি আমার চোখকে বিশ্বাস করতেই পারছি না। আমি কি যা দেখছি তা আসলেই কি সত্যি? আমি সত্যি নিহান স্যারকে দেখছি। সে আমাকে এইখানে আটকেছে। না, আমি ভুল করেছি কোথাও। কাঁপা কাঁপা গলায় বললাম, নিহান স্যার আপনি? নিহান রাহার কিছুটা সামনে দাঁড়ালো। রাহা পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ আটকে গেল। নিহান রাহা খুব নিকটে গিয়ে দাঁড়ালো। মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে নেশাক্ত গলায় বলল, আজ আমার জন্মদিন উইশ করবে না? নিহান স্যারের এইরূপ কণ্ঠস্বর আমার মনের ভিতর ধুকপুকানি কয়েক গুণ পরিমাণ বাড়িয়ে দিল। হাত পা কাঁপতে শুরু করলো। স্যার কেন আজ কেমন বিহেভ করছে? সবকিছু গুলিয়ে যাচ্ছে, কোন কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বললাম, হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। এখন প্রেজেন্ট। বলেই হাত এগিয়ে তুলল। আমার বুকের ধুকপুকানি যেন এখন ব্লাস্ট হয়ে যাবে। নিহান স্যারকে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়লাম। এক দৌড়ে নিচে চলে আসলাম তাদের কাছে। আমাকে এত দ্রুত আসতে দেখে তারা উঠে দাঁড়ালো। শ্বাস ওঠানামা করতে লাগলো। দ্রুত করে বললাম, আমি যাচ্ছি ভাই। বলেই দৌড়ে কলেজ থেকে বের হলাম। এখানে আরো 1 সেকেন্ড থাকলে আমি নির্ঘাত মোড়েই বের হব। রিয়ান বুঝতে পারলো না হঠাৎ করে কি হলো রাহার। রিয়াও বিদায় নিয়ে চলে গেল। রিয়ান উঠে দাঁড়ালো। তার কাঁধে হাত রাখতেই চমকে উঠল। পিছে ফিরে ভাইকে দেখে চমকে উঠল রিয়ান। গেটের দিকে তাকিয়ে বাঁকা হাসল নিহান। রিয়ান ভাইয়ের হাসি দেখে ভ্রু কুঁচকে বলল, হাসছ যে? তুই ইনভাইট করেছিস? হুম। তোর এত কিছু বুঝতে হবে না। বলে মাথায় হালকা ভাবে চাপড় মারল। রিয়ান মাথায় হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কখনো তো এমনটা করেনি ভাইয়া, ইদানিং তার বিহেভিয়ার অনেকটা পরিবর্তন দেখাচ্ছে। প্রেমে পড়লে যা হয়। নিজের অজান্তে ভেবে আবারও লক্ষ্য করল নিজের বলা কথায়। ভাইয়া আসলেই প্রেমে পড়েছে রাহার। ভেবেই খুশি হয়ে গেল রিয়ান। সন্ধ্যায় রাহা আর রিয়ানের বাড়িতে উপস্থিত হল। রেহেনা বেগম খুশিতে আত্মহারা। সে রাহাকে দেখলে যেন অত্যাধিক খুশি হয়ে যায়। নানান আইটেম করেছে রেহেনা বেগম একাই। ঘর এখনো সাজানো বাকি। রিয়ান রাহাদের উদ্দেশ্য করে বলল, ঘর সাজাতে হেল্প করবা? অবশ্যই। বলে আমরা উঠে দাঁড়ালাম। কি কি করতে হবে জেনে করা শুরু করলাম।
ডাইনিং এরিয়া পুরোটা বেলুনে ভর্তি করতে হবে। রিয়া বেলুন ফুলাচ্ছে আর আমি জায়গা অনুযায়ী সাজাচ্ছি। মেইন গেটের উপর লাগাতে হবে। এত উপরে আমি কিভাবে উঠব? সাইডে একটা টি টেবিল দেখে সামনে এগিয়ে নিলাম। টেবিলের উপর উঠে বেলুন এক এক করে লাগাতে লাগলাম। ডাইনিং এরিয়ায় জনসংখ্যা কিছুটা কম। রিয়া আন্টিকে বুঝি হেল্প করতে গিয়েছে। পুরো একাই আমি এখন। কিছু প্রয়োজন হলে বেলুন উপরে লাগাতে গিয়ে পা উঁচু করায় হঠাৎ টেবিল কিছুটা নড়ে উঠল। দ্রুত পা ফেলে ঠিক হয়ে দাঁড়ালাম। পড়তে পড়তে বেঁচেছি। আবারও আস্তে আস্তে করে পা খানিকটা উঁচু করে লাগাতে নিলে এইবার পুরোই পড়ে যেতে লাগলাম। মৃদু চিৎকার করলাম। ভয় চোখ খিচে বন্ধ করে নিলাম। চোখ মুখ কুঁচকে এলো। কিছুক্ষণ পর অনুভব করলাম আমি নিচে নয়, কেউ আমাকে ধরে ফেলেছে। চোখ বন্ধ করেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। রিয়ান তাহলে আমাকে বাঁচিয়ে নিয়েছে। রিয়ানকে থ্যাঙ্কস জানাতে চোখ খুলে নিহান স্যারকে দেখে কিছুটা জোরে চিৎকার করে উঠলাম। চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। নিহান স্যার আমাকে ধরেছেন আর সে এইখানে কেন? নানান ভাবনায় ডুবে আছি তার দিকে তাকিয়ে। আর কতক্ষণ এইভাবে থাকবে? দুই ভ্রু উঠিয়ে বলল। আমি তার কথা দ্রুত উঠে দাঁড়ালাম। জলদি করে উঠে দাঁড়াতে টেবিল আরো নড়তে লাগলো। নিহান স্যারের কাঁধের দিকে শার্ট খামচে ধরলাম ভয়। নিহান স্যার আমার কোমর জড়িয়ে ধরল। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। সে কেন ধরল? তার হাতের দিকে একবার তাকিয়ে আবার তার দিকে তাকালাম। সে আলতো ভাবে আমাকে নামালো টেবিল থেকে। নেমেই তার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। এদিক সেদিকে তাকিয়ে কাউকেই দেখলাম না। গলা খাকড়ে নজর এদিক সেদিকে করতে করতে বললাম, স্যার আপনি ইনভাইটেড? আমিও। ছোট করে ও বলেই ভো দৌড় রাহা। নিহান রাহার করা কাণ্ডে হেসে উঠল। মেয়েটা এত ভীত কেন? ছোট ছোট জিনিসেই ঘাবড়ে যায়। রেহেনা বেগম রান্নায় ব্যস্ত। রিয়া তার থেকে রান্নার টিপস নিচ্ছে কিভাবে শ্বশুর বাড়িতে রান্না করে খাওয়াবে। রাহা দ্রুত পায়ে এলোমেলো ভাবে রান্নাঘরে প্রবেশ করল। বেখেয়ালি থাকায় রিয়ার সাথে ধাক্কা খেল। রিয়া মনোযোগ সহকারে দেখছিল, হঠাৎ ধাক্কা খাওয়ায় তার মনোযোগের ভিতর ব্যাঘাত ঘটল। ঘুরে রাহাকে দেখে খানিকক্ষণ বিরক্তি মুখে প্রকাশ করল। এইভাবে কেউ আসে? রাহা, কি হয়েছে তোর? রেহেনা বেগমও রাহার দিকে ঘুরে তাকালো। রাহা খানিকটা হাসার চেষ্টা করে বলল, কই কিছুই না। তাহলে এইখানে দাঁড়িয়ে সুন্দরভাবে শিখ কিভাবে রান্না করে। আমাকে রান্না আমার শাশুড়ি মা শেখাবে। বলেই রাহা কিছুটা হাসল। পাশ থেকে রেহেনা বেগম মুরগি নাড়তে নাড়তে বলল, আমি রাজি। রিয়া রাহা দুজনই রেহেনা বেগমের দিকে অবাক চোখে তাকালো। রেহেনা বেগম তাদের দৃষ্টি দেখে হালকা হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, বাহিরে কি কেউ এসেছে? রাহার নিহানের কথা মনে পড়ে গেল। আবারও সে ঘাবড়ে উঠল। নিহানকে দেখলে সে এত কেন ঘাবড়ায় তা তার অজানা। রাহা রেহেনা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। ডান হাত দিয়ে বাম হাত ঘষতে লাগলো। রেহেনা বেগম রাহার অবস্থা দেখে ভ্রু কুঁচকে বলল, কিছু কি হয়েছে? আসলে রিয়া রেহেনা দুজনই তাকালো রাহার দিকে তার কথা শোনার জন্য। রাহা বাহিরে এক পলক তাকিয়ে বলল, নিহান স্যার এসেছে কেন? তার সামনে অনেক আনিজি লাগে। রিয়া বাহিরেও কিছু কি করতে লাগলো রাহার কথায়। আসলেই কি নিহান স্যার এসেছে? রেহেনা বেগম এখন বুঝলেন রাহার বিচলিত হওয়ার কারণ। একগাল হেসে বললেন, আনিজির কে আছে? কথা বলো, তাহলে সব আনিজিনেস দূর হয়ে যাবে। রাহা মাথা ঝাঁকালো ভদ্র মেয়ের মতো। সবাই ডাইনিং এ দাঁড়িয়ে আছে, কেকো চলে এসেছে। শুধু রিয়ানের ভাইয়ের অপেক্ষা। চারদিকে চোখ বুলিয়ে নিহান স্যারকে দেখতে পেলাম না। বেশি মানুষ ইনভাইটেড না, শুধু রিয়া, আমি, লিসা আর রিয়ানের হয়তো 2-3টা ফ্রেন্ড। রেহেনা বেগম রিয়ানকে বলল,
যা ভাইকে নিয়ে আয়, আর কত ওয়েট করব আমরা। নিহান তার ভাইকে ডেকে আনতে গেল। নিহান স্যার আর রিয়ান ফিরে এলো। নিহান স্যার শার্ট থেকে পাঞ্জাবি কিভাবে হয়ে গেল? প্রবেশ করার সময় তো শার্ট প্যান্ট ছিল, এখন তাহলে পাঞ্জাবি কি করে? মাথায় আমার কিছুই ঢুকছে না। এভাবে তাকে খয়েরি পাঞ্জাবিতে বেশ সুন্দর লাগছে। তার হ্যান্ডসামনেস যেন উপচে পড়ছে এই পাঞ্জাবি পরাতে। অপলক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। কিছু ছেলের কণ্ঠে নিজের পরিস্থিতিতে ফিরে এলাম। সদর দরজা দিয়ে কয়েকটা ছেলে ঢুকছে। নিহান স্যারের দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বার্থডে উইশ করল। ভাবলাম হয়তো নিহান স্যারের ফ্রেন্ড, কিন্তু রিয়ানের ভাইয়ের বার্থডেতে তার ফ্রেন্ড কেন? কিছুই বুঝে উঠতে পারছি না। রিয়ানদের পেছনে তার ভাইকে খুঁজতেও লাগলাম। হুট করেই তার ফ্রেন্ডরা বাকি সবাই হাততালি দিতে লাগলো। তাদের দিকে তাকিয়ে দেখলাম নিহান স্যার কেক কাট করেছে। ব্যাপারটা আমার কাছে এখনো ঘোলাটে লাগছে। একে একে সবাইকে কেক খাইয়ে দিল। রিয়ান হাতে এক টুকরো কেক নিয়ে খাইয়ে দিল। হ্যাপি বার্থডে ভাই। ভাই কি সত্যি? আমি চরম পর্যায়ের অবাক হলাম। রিয়ানের ভাই নিহান স্যার, আর তারই বার্থডেতে আমরা এসেছি। এখন যেন ধীরে ধীরে মস্তিষ্কের ভিতরে সব পাজেলগুলো মেলাতে পারছি। রেহেনা বেগমও হেসে নিহানের মাথায় হাত রাখল। রেহেনা আন্টির ছেলে নিহান। আর আমি না জানি কত কিছু। বেশ লজ্জায় পড়তে হলো আমার এই মুহূর্তে। নিহান হুট করেই আমার মুখের সামনে কেক ধরল। হঠাৎ এমন কিছু হওয়ায় বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। সে বাঁকা হেসে তাকিয়ে আছে আমার দিকে। আমি খুবই অস্বস্তিকর একটা মুহূর্তে পড়ে গেলাম। নিহান স্যার ইশারায় আমাকে কেকটা খেতে বলছেন। আমি তার দিকে তাকিয়ে ইহা করতে নিলে সে আলতোভাবে আমার গাল ছুঁয়ে দেয়। আমার মুখ অটোমেটিক হা হয়ে যায়। কি করলো সে এটা? সবাই হো হো করে হেসে উঠে আমি সবার দিকে তাকালাম। রিয়া আমার কাছে এসে বলল, স্যার কাজটা কিন্তু ঠিক করেছে। দ্রুতই আমার হাত গালের মধ্যে চলে যায়। কেহ হো আমার গালে কেক মাখিয়েছে। নিহান স্যার মুচকি মুচকি হাসছে, এমনকি সবাই হাসছে। আমি সেখান থেকে বেসিংয়ে চলে গেলাম। কিছুই বললাম না নিহান স্যারকে। পরে বুঝাবো তাকে মজা, এই ভেবে চুপচাপ থাকলাম। এখন খাওয়া দাওয়ার পালা। সবাই খেতে বসেছে। আন্টি একাই সার্ভ করছে। আমিও তাকে হেল্প করতে চাইলে না করে দেয়। আমি চুপচাপ বসে রইলাম। আমার ঠিক বরাবর চেয়ারে নিহান স্যার বসেছে। তার দিকে চোখাচোখি হতেই সে মুচকি মুচকি হাসছে। আমি দ্রুতই চোখ ফিরিয়ে নিলাম। তার এই হাসির দিকে তাকানো আমার সাধ্যের বাহিরে। রিয়ান লিসা সোফায় বসেছে তার কিছু ফ্রেন্ড সহ। খাওয়া শুরু করলাম সবাই। তাদের সামনে খেতেও বেশ লজ্জা লাগছে আমার। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। এক লোকমা মুখে দিয়ে বরাবর তাকাতেই দেখলাম নিহান স্যার আমার দিকেই তাকিয়ে আছেন। মুহূর্তেই যেন গলায় খাবার আটকে গেল। কেসে উঠলাম। নিহান স্যার পানি এগিয়ে দিলেন। তার হাত থেকে পানি নিতে আঙ্গুলের সাথে স্পর্শ হয়। দ্রুত হাত সরিয়ে নিলাম। পানি খেয়ে প্লেটের দিকে তাকিয়ে রইলাম। উপরে তাকানোর সাহস হলো না। তার এক ফ্রেন্ড খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, রাহানা তুমি? আমি খাচ্ছিলাম। তার কথায় মাথা তুলে তার দিকে তাকালাম। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আসলেই তুমি খুব সুন্দর। তাই তো আমাদের নিহান। এই পর্যন্ত বলায় নিহান স্যার চট জলদি তার মুখে একটা গরুর মাংসের টুকরো পুরে দিল। বেচারি বলদ বনে গেল। নিহান স্যারের দিকে হা করেই তাকিয়ে আছে। নিহান স্যার থুতনিতে হাত দিয়ে মুখ বন্ধ করল। বেচারা আর কিছু বলতেই পারল না। আমি বুঝতে পারলাম না তারা কেন এমনটা করল। আমি শুধুই তাদের দিকে তাকিয়ে রইলাম। এখন আমাদের যাওয়ার পালা। রবিন রিয়াকে নিতে এসেছেন। রিয়া রেহেনা আন্টিকে বিদায় জানিয়ে যেতে নিলে আমি ধরে আটকে দিলাম। আমাকে নিয়ে যা। আমিও আন্টির কাছ থেকে বিদায় জানালাম।
তখন প্রায় একটা আন্টি কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, সে কি এত রাতে একা যাবা নাকি? নিহান বলেই নিহান স্যারকে ডাকতে লাগলো। আমি দ্রুতই না না করতে লাগলাম তাকে যেন না ডাকে। আন্টি আন্টি, আমি রিয়াদের সাথে চলে যাবনে বলেই রিয়াকে একটা খোঁচা মারলাম যেন হ্যাঁ বলে। রিয়া আমার দিকে হেবলার মতো তাকিয়ে রইল। ওর হাতে একটা চিমটি কাটলাম, পরেই হ্যাঁ হ্যাঁ করে মাথা দুলাতে লাগলো। রেহেনা আন্টির মুখ দেখে বোঝা গেল না যে মেনেছে। কেমন করে যেন তাকালো। আমি রিয়ার করা কাজে বিরক্তি হলাম, এমন বড়দের মতো কেন করলো? নিহান স্যার এসে হাজির। রেহেনা বেগম আমাকে দেখিয়ে বলল, রাহাকে দিয়ে এত রাতে একা যাবে নাকি? না না আন্টি, সমস্যা নেই। আমি বলতে দেরি নেই, নিহান স্যার বলে উঠল, আচ্ছা দাঁড়াও, ফোন নিয়ে আসি বলেই রুমে গেল। আমি আন্টিকে মানা করতে লাগলাম যেন না পাঠায়, কিন্তু আন্টি তো নাছরবান্দি, সে আমাকে কোন মূল্যেও একা ছাড়তে ইচ্ছুক নয়। রিয়াকে বারংবার ফোন করছে রবিন। রিয়া বিদায় নিয়ে চলে গেল, আর আমি বেচারি অবলা এক নারী আটকা পড়ে গেলাম এইখানে। নিহান রাহাকে নিয়ে বিদায় নিয়ে বাহিরে গেল। রাহা নিহান রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাস্তার কিনারায়। নিহান রাহার কিছুটা নিকটবর্তী এসে দাঁড়ালো, আর রাহা একটু দূরবর্তী গিয়ে দাঁড়ালো। অন্ধকার রাস্তা হওয়ায় রাহা কিছুটা ভয়ও পাচ্ছে, কিন্তু নিহান সাথে দাঁড়িয়ে আছে বিদায় কাছেও যেতে পারছে না। হঠাৎ রাস্তার সাইডে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। একে তো অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, আবার কুকুরের শব্দ গা ছমছম করে উঠল। রাহা এদিক সেদিক তাকিয়ে হালকাভাবে নিহানের কিছুটা সামনে এসে দাঁড়ালো। নিহান এক গাল হাসলো রাহার ভয়ার্ত চেহারা আর তার পাশে এসে দাঁড়ানো দেখে। রিকশা দেখতেই নিহান ডাক দিল, রাহা উঠে বসল। নিহানও উঠতে নিলে রাহা আটকে দেয়। আপনি কোথায় উঠছেন? নিহান ভ্রু কুঁচকে তাকালো। রাহার দিকে তাকিয়ে বলল, তোমাকে একা ছাড়বো আমি? ভাবলে কি করে? সরো। রাহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে ঠেলে চাপিয়ে বসে পড়ল। রিকশা চলছে তার আপন গতিতে। রাহা নিহানের কাছ থেকে অনেকটা চেপে বসেছে, কিন্তু রিকশার ঝাঁকিতে আবারও কাছাকাছি এসে পড়ে। একদম গুটিয়ে বসেছে, রাহা পায়ের এক কোনাও যেন না লাগে। হুট করেই নিহানের দিকে তাকিয়ে কিছুটা বিচলিত কণ্ঠে বলল, সামনেই নেমে যাবেন? কেন? রাহার কথায় রাহার দিকে তাকিয়ে নিহান বলল। রাহা নিহানের দৃষ্টি মিলল। কেন মানে? এলাকার সামনেই চলে এসেছি, নেমে যাবেন? মানুষ দেখলে কি বলবে? মানুষের চিন্তা আমি করি না বলেই সোজা হয়ে ঠিকভাবে বসল। রাহার চোখ এখনো নিহানের দিকে বিরাজমান। আমার পরিবার দেখলে কি বলবে? যদি কিছু বলে আমি তো আছি বলে রাহার দিকে শান্ত নজর নিক্ষেপ করল। রাহা বরাবর তাকিয়ে ফেলল। এক হাতের সাথে আরেক হাত ঘষতে লাগল। খারাপ কিছু ভাববে, আমি চাই না তারা খারাপ কিছু ভাবুক। রাহা একটু স্ট্রেসে থাকলে হাত ঘষা শুরু করে, নজর মেলাতে সক্ষম হয় না। নিহান রাহার হাতের দিকে এক দৃষ্টি তাকিয়ে নিজের হাত রাহার হাতের মধ্যে রাখল। এক হাত দিয়ে রাহার দুই হাত ধরেছে। রাহার হাত ধরায় নিহানের দিকে অবাক নয়নে তাকায়। নিহান কেন হাত ধরল? কি করতে চাইছে? এই অন্ধকার রাতে একা পেয়ে কিছু করবে না তো? নানান খেয়াল তারা দিচ্ছে রাহাকে। হাত সরিয়ে নিতে চাইলে নিহান ধরে রাখে, কিছুটা শক্ত করে। রাহার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে অতি নরম স্বরে বলে, আই লাভ ইউ। রাহা এই মুহূর্তে অ্যাটলিস্ট এমন কোন কথা মোটেও আশা করেনি। অবাক হয়ে নিহানের দিকে তাকিয়ে আছে, পলক ফেলতে যেন ভুলেই গিয়েছে। অপলকভাবে তাকিয়ে আছে নিহানের পানে। নিহান যা বলেছে সে কি আদৌ জানে কি বলেছে? রাহার এই সিচুয়েশনে কি করা উচিত? মুখের উপর না করে দিবে, কিন্তু না কেন করবে? হ্যাঁ করে দিবে। তাড়াতাড়ি হ্যাঁ করলে কেমন দেখায়? সে কিছুই ভেবে পাচ্ছে না, মাথায় অনেক কিছু জোট পাকিয়ে ফেলেছে।
নিহানের হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল, নিহানের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে তাকালো। রিকশাওয়ালাকে থামতে বলল, এখানেই রেখে দিন। রিকশা থামতেই চট জলদি নেমে দাঁড়ালো। নিহানও দ্রুত নেমে দাঁড়ালো। রাহার দিকে তাকিয়ে আছে, সম্ভবত উত্তরের আশায়। কিন্তু রাহা যেন নজর মেলাতেই চাইছে না, সে কোনোভাবে এড়িয়ে চলতে চাইছে। বাড়ির পথে হাঁটা ধরলেই নিহান হুট করেই রাহার হাত ধরে নেয়। রাহা আটকে যায়। পিছে ফিরে দেখতেও কেমন যেন লাগছে, এই মোমেন্টে চোখাচোখি না হওয়াটাই ভালো মনে করে রাহা। কিন্তু নিহান হাত ছাড়েনি এখনো। আমার উড় পায়নি। রাহার ঘুরি হাত মোচড়ামুচি করতে লাগলো। গলা নামিয়ে বলল, সিন ক্রিয়েট করেন না, এখন এলাকার মানুষ খারাপ বলবে। আশেপাশে জনমানব শূন্য, কিন্তু তাও রাহার বুকের ভিতর ধুকপুক করছে, যদি কেউ দেখে ফেলে। বাবাকে বলে দিবে তার বাহিরে বেরানো মুশকিল হয়ে পড়বে, সে চায় না কোন গন্ডগোল বাজাতে। নিহান বলে উঠল, আমিও যাচ্ছি না সিন ক্রিয়েট করতে, আমার উড় দাও, আমি চলে যাই। কাল কলেজে গিয়ে দিব। বলেই আরেক হাত দিয়ে নিহানের হাতের বাঁধন খুলেই এক দৌড়ে বাড়ির গেটের ভিতর প্রবেশ করল রাহা। নিহান মেকি হাসল, রাহাও তাকে মনে মনে ভালোবাসে, সে এটা বেশ ভালোভাবেই জানে, শুধু মুখ থেকে শোনাটা বাকি। রাহা ঘরে প্রবেশ করতেই মার এত শত প্রশ্ন, এত দেরি করলো কেন, কি হয়েছে না হয়েছে, একা এসেছিস নাকি কেউ দিয়ে গেছে। কিন্তু সবসময়ের মতো আজকেও রাহা মায়ের সব কথা এড়িয়ে নিজের রুমে প্রবেশ করলো। দরজা আটকে দরজার সাথে পিঠ দিয়ে দাঁড়ালো। জোরে জোরে শ্বাস নিতে লাগলো, বুকের ভিতর অজানা এক ভালোলাগা কাজ করছে, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। নিহান তাকে ভালোবাসে ভেবেই মনের ভিতর অন্যরকম এক ভালোলাগা কাজ করছে রাহার। এই কয়দিনে নিহানও কি তার মনে জায়গা করে নিয়েছে। হুটহাট নিহানের উপর পড়ে যাওয়া, নিহানের বাঁচানো, সব মিলিয়ে যেন এক অন্যরকম ফিলিংস কাজ করছে রাহার মনের গহীনে। ভালোবাসার ফিলিং এমন হয় বুঝি। মনের অজান্তেই আওড়ালো, লাভ ইজ সুইট। দুই হাত মুখের উপর ধরল, শরমে মুখ লুকালো। রিয়ান, রাহা, রিয়া আর লিসা ক্যাম্পাসে বসে আড্ডা জমিয়েছে। রাহা রাগান্বিত চোখে বলল, নিহান স্যার, তোমার ভাই আগে বললে না কেন? আগে বললে তোমার শকরটা দেখতেই পারতাম না। বলে দাঁত কেলালো। রাহা ভেঙচি কাটল। এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। সে তো আজ খুশি চোটে জলদি কলেজে চলে এসেছে, কিন্তু নিহান, সে এখনো আসেনি। মন খারাপ করে টেবিলের উপর হাত রেখে গালে হাত রাখল। রিয়া রিয়ান কথায় ব্যস্ত। লিসা রাহার হতাশ চেহারা দেখে রিয়া রিয়ানকে খোঁচা মারল। সবার চোখ রাহার উপর বিরাজিত। রাহা চোখ তুলে সবার দিকে তাকালো, তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। ঠিকভাবে বসে সবার দৃষ্টি উপেক্ষা করে বলল, কি হয়েছে? না, কিছুই না, বলে তারা মিটিমিটি হাসছে। রাহা তাদের দিকে কেয়ার না করে আবারও চোখ বুলালো চারপাশে। রিয়ানের দিকে তাকিয়ে ইতস্তত করতে লাগলো, নিহানের কথা জিজ্ঞেস করবে কিনা। যদি কিছু মনে করে, উল্টো পাল্টা ভাববে না তো? যদি ভাবে। নানান কথা ঘুরপাক খাচ্ছে রাহার ছোট মস্তিষ্কে। ইতস্তত ছাড়িয়ে হেকলাতে হেকলাতে বলে দিল, নিহান স্যার আসেনি। সবাই কথা বলছিল, রাহার কথায় তার দিকে তাকালো। পরে একে অপরের দৃষ্টি মিলালো। রাহা এখনো বুঝতে পারছে না তাদের মতিগতি। রিয়া, লিসা, রিয়ান কেমন আজব নজরে তাকালো। পরক্ষণেই হেসে উঠল রাহা, আবারও বোকা বনে গেল তাদের ভঙ্গিতে। বোকা বোকা চোখে তাকালো। হাসছো যে? না, এভাবেই। হাসি থামিয়ে বলল রিয়ান। পরে মাথা দুলালো যে আসেনি। রিয়া ভ্রু কুঁচকে সন্দেহের চোখে জিজ্ঞেস করল, আজ তুই হঠাৎ স্যারের কথা কেন জিজ্ঞেস করছিস? এভাবেই। এভাবে তো তুই কারো কথাই জিজ্ঞেস করিস না। নজর আরো তীক্ষ্ণ হলো রিয়ার। রাহা রিয়ার নজর এড়িয়ে অন্যদিকে তাকালো। হাত ডলতে ডলতে বলল, নিহান কাল আমাকে প্রপোজ করেছে। কি সেই ঢিল আপনি?
ঘুরে তাদের দিকে তাকালো এক্সপ্রেশন দেখার জন্য। সবার একই চেহারার ভঙ্গি অবাকর। আমি তাদের উত্তরের আশায় তাকিয়ে আছি কি জবাব দেয়, কিন্তু পরক্ষণেই সবার ভঙ্গিমা নর্মাল হয়ে গেল। রিয়ান টেবিলে কিছুটা জোরে চাপড় মেরে বলল, আই নিউ ইট। ভাইয়া তোমাকে ভালোবাসে এটা আমার জানা ছিল। আমারও, লিসা বলল। কিন্তু রিয়া যেন কোন ঘোরের মধ্যে আছে, কোন কথাই বলছে না। আমি রিয়ার দিকে তাকিয়ে কিছুটা নাড়া দিলাম। রিয়া যেন হুঁশ ফিরে এলো। আমার কথায় এখন যেন তার রিয়েকশন বের হলো। সব দাঁত বের করে একখানা হাসি দিয়ে জড়িয়ে ধরল। হুট করেই এইভাবে জড়িয়ে ধরায় অবাক হলাম আমি। পাগল হয়ে গেল নাকি শুনে আশ্চর্য নজরে তাকালাম রিয়ার দিকে। নিহান স্যার অনেক হ্যান্ডসাম, রাহা তুই জিতছস। আমরা সবাই হেসে উঠলাম রিয়ার কথায়। রিয়াও, আসলেই কি নিহান অনেক হ্যান্ডসাম? আমি আসলেই কি লাকি? মাঝিয়ে লিসা আকস্মিক চোখ নিয়ে তাকালো আমার দিকে। তারপর তুমি কি জবাব করলে? সবাই যেন লিসার কথায় একমত। এখন আমার জবাবের আশায় আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি হতে বাঁচার জন্য উঠতে নিলে লিসা হাত ধরে নেয়। চোখ মুখ কুঁচকে তাদের দিকে তাকালাম। রিয়ান আমার দিকে এক ভ্রু উঠিয়ে তাকিয়ে বলল, না করনি তো? সবাই আরো আকর্ষণ নিয়ে তাকালো আমার দিকে। আমি কাচুমাচু হয়ে কোনো রকম করে বললাম, না এখনো কিছুই বলিনি। তো বলে দাও। হ্যাঁ, সবাই একসাথেই বলল। আমি বসে পড়লাম। কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বললাম, আসলেই কি হ্যাঁ বলে দিব? তাহলে কি? না বলার প্রশ্নই উঠে না। রিয়ার কথায় সবাই সহমত জানালো। আমি মুচকি হাসলাম। ওরা আমার হাসির দিকে এমনভাবে তাকালো। আমি হেসে উঠলাম। ওরা আরো আজবভাবে তাকালো আমার দিকে। এত ইজিলি আমি রাহা হ্যাঁ বলবো না। একটু না ঘুরালে জমবেই না। রিয়ান কিছুটা রাগী ভাব দেখিয়ে বলল, আমার ভাইকে জ্বালাতে তুমি মোটেও পারো না। ও হ্যালো, ছেলেদের একটু না ঘুরালে হই না? তোমাকে আগে আগে চান্স দিয়েছি দেখে হো। কিছুটা ভাব নিয়ে বলল লিসা। লিসার কথা বলার ভঙ্গি দেখে আমি আর রিয়া হেসে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ লিসা। আমি একমত হলাম লিসার সাথে। রিয়ান ভেঞ্চি কাটল। বেল বাজায় ক্লাসের দিকে হাঁটা ধরলাম সবাই একত্রে। নিহান স্যার হয়তো এসেছেন, আমি দেখিনি, কিন্তু তাকে একটু তো ঘুরাবই। আমি না হয় মজাই পাবো না। কিভাবে কি করা যায় শয়তানি বুদ্ধি বের করতে লাগলাম। ক্লাসের বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেতেই সবাই সেখানে গেল। বাহিরে কারো সাথে মারামারি লেগেছে, কারো একে অপরকে ইচ্ছে মতো কেলাচ্ছে। ছেলেমেয়েরা তাদের আটকানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আর আমি বারংবার তাদের ভিড়েও নিহান স্যারকেই খুঁজতে লাগলাম। সে এইখানে নেই তো। সে কি আদৌ এসেছে? আমাদের ক্লাসে তো দেখলাম না আসতে। আমি বুঝেই উঠতে পারছি না সে গেল কোথায়। হুট করেই একটা ছেলে ছুট লাগালো, তার পিছু পিছু আরেকটা ছেলে। দ্বন্দ্ব যেন বেড়েই চলছে। স্যার মেমো যেন এসে হাজির। আমি ধীরভাবে কদম ফেলে উপরে স্যারদের রুমের সামনে দাঁড়ালাম। দরজা খুলব। নিহান স্যার থাকবে তো? এত শত না ভেবে দরজার মধ্যে হাত রাখলাম, পরেই আবার ফিরিয়ে নিলাম। ভেতরে যাওয়ার দরকার নেই, যদি থেকে থাকে তাহলে কি না কি ভাববে। ঘুরে যেতে নিলে হুট করেই কেউ পিছন থেকে হাত ধরে ফেলে। এই নিরিবিলি জায়গায় কে আমার হাত ধরেছে? পিছে ঘুরে দেখার সাহসটুকু জুগিয়ে উঠতে পারছি না। হাত পা অনবরত কাঁপতে শুরু করলো। হাতের টানটা এইবার একটু জোরেই পড়লো, এক টানে রুমের ভিতর নিয়ে গেল। ভয় জোরে চিৎকার করে উঠলাম, চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। বুক জোরে জোরে কম্পন শুরু করে দিয়েছে। নিহান রাহাকে বাহিরে দেখেই হেঁচকা টান দিয়েছে। রাহা এতটা ভয় পেয়ে যাবে সে ভাবেনি। কিন্তু এই ভয় পাওয়া মুখশ্রী যেন আরো বেশি মায়াবী লাগছে। ভয় চোখ মুখ কুচকানো যেন আরো বেশি সুন্দরী লাগছে।
এক পলকে তাকিয়ে রইল নিহান। কারো কোন সারা শব্দ না পেয়ে আয়েস্তা করে চোখ খুললাম। সামনে নিহানকে দাঁড়ানো দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। শ্বাস এখনো ওঠানামা করছে, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। নিহানের দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বললাম, এইভাবে কেউ টান দেয় আর একটু হলেই মরে যেতাম। নিহান কিঞ্চিত হাসল। রাহা নিহানের হাসির দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিহান রাহার দিকে তাকিয়ে এক হাত দেয়ালে রেখে বলল, আমি কিন্তু এখনো আমার উত্তর পাইনি। রাহা কিছুটা ভাব নিয়ে দাঁড়ালো, দুই হাত বুকের মধ্যে গুজল। নিহানের দিকে এক ভ্রু উঠিয়ে তাকালো। আমার তরফ থেকে না। নিহানের হাসি আরো একটু প্রশস্ত হলো। রাহা ভ্রু কুঁচকে তাকালো। এত ভাব নিয়ে না বলেছিল, ভেবেছিল রিয়েকশন অন্য হবে, একটু রাগ দেখাবে, কিন্তু এত উল্টো হলো। হেসে উঠল। রাহা সোজা হয়ে ঠিকভাবে দাঁড়ালো। হাসার কিছু বলিনি। তোমার নাও হ্যাঁ আর হ্যাঁও হ্যাঁ। রাহা চোখ ছোট ছোট করলো, কপালে কিছু ভাঁজ পড়ল। এটা কেমন কথা হলো? এটা এমনই কথা বলে রাহার নাকের ডগায় হাত ছোয়ালো নিহান। রাহা ভেঞ্চি কেটে বলল, সুন্দরভাবে প্রপোজ করলে ভেবে দেখব হু। বলেই নিহানকে সাইড করে বেরিয়ে পড়ল। নিহানের আগোচরে হাসল রাহা। পরিবেশ অনেকটা মনোরম। কালো মেঘে ছেয়ে আছে, কিন্তু বৃষ্টির প্রভাব নেই। ঠান্ডা মন মাতানো আবহাওয়া। বৃষ্টির আগের আবহাওয়া। বারান্দায় বসে বসে চা পান করতে লাগলাম। এই আবহাওয়ায় যদি এক কাপ চা না থাকে তাহলে কি হয় নাকি? হুট করেই নিহান স্যারের কথা মনে পড়ল। তার সাথে মজাটা কি একটু বেশি করে নিলাম। আবারও ভাবলাম, কিছুই তো তেমন করলাম না। এই স্নিগ্ধ পরিবেশে অনেকটা বিদঘুটে শব্দ করে বেজে উঠল মুঠোফোন। মুখ কিছুটা কুঁচকে ফোন তুললাম। রিয়ান এই সময় কেন ফোন করেছে অযথা? আবহাওয়া উপভোগ করতে কি পারে না? শুধু শুধু অন্যকে ঝালানো প্রয়োজন। একরাশ বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলাম। অপর পাশ থেকে বেশ উল্লাসের স্বর ভেসে উঠল, রাহা এক্ষুনি বাড়িতে আসো। আমি তো বাড়িতেই। না বুঝেই উত্তর করলাম। রিয়ান অপর পাশ থেকে কিছুটা চেঁচিয়ে বলল, আরে গাদি, আমাদের বাড়িতে। কানের কাছ থেকে ফোন কিছুটা দূরে নিয়ে আবারও কানের কাছে ধরলাম। ভ্রুকুচকে রাহা জিজ্ঞেস করল, কেন? আর এই টাইমে আম্মু বেরোতে দিবে না? আরে আসো না, সারপ্রাইজ আছে। তুমি আমার জন্য কি সারপ্রাইজ রেখেছ? ভ্রুকুচকানো আরো গভীর হলো। রিয়া আসছে তোমায় নিতে। রিয়া আসবে কেন? হ্যালো। রাহার কোন কথা শোনার আগেই ফোন কেটে গেল। রাহা কেটে যাওয়া ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবতে লাগলো, কেন রিয়া আসবে? বিকেল হয়েও পরিবেশটা সন্ধ্যা সন্ধ্যা ভাব আসছে, এই টাইমে কেন আসবে? তার উপর রিয়া প্রেগন্যান্ট, কোন কিছুই যেন বুঝতে পারছে না। রাহা সবই মাথায় দলা পাকিয়ে ফেলেছে। বাসার কলিং বেল বেজে উঠল। রাহা চট জলদি উঠে দাঁড়ালো। তাহলে সত্যি সত্যি রিয়া এসেছে। রাহার আম্মা দরজা খুলে রিয়াকে দেখে অবাক হয়ে গেলেন। রিয়া দরজার সামনে দাঁড়িয়েই বললেন, আন্টি, রাহাকে ডেকে দিবেন। রাহার আম্মা অবাক নজরে তাকিয়ে আছে এখনো। রাহার ধাক্কায় স্বাভাবিকভাবে রিয়ার দিকে তাকালো। ভ্রুকুচকে এলো তার। এই সময় তুমি? আসো, ভিতরে আসো। না না আন্টি, রাহাকে নিয়ে একটু বেরোবো। এই টাইমে কোথায় যাবে? আবার আকাশের অবস্থাও বেশ ভালো না। রাহা রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া কি উত্তর করবে এই প্রশ্নের তাই। রিয়া হুট করেই বলে উঠল, আজ রবিনের জন্মদিন, তাই ওকে নিতে আসলাম। আপনি এই টাইমে ছাড়বেন না একা, আমি জানি। ওহ। রাহার আম্মার আড়ালে চোখ টিপ মারল রাহাকে। রাহা এখনো যেন বুঝতেই পারছে না রিয়ানদের বাসায় যাওয়ার জন্য রিয়া কেন মিথ্যে বলল। রাহার আম্মা রাহাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল। রাহা বের হতে নিলেই পড়ল এক ঝাড়ি। এইভাবেই যাবে নাকি? ড্রেস পাল্টে আয়।
রাহা জামা পাল্টে আকাশি কালারের একটা জর্জেট থ্রি পিস পরেছে, হালকা লিপস্টিক আর কাজল। মার জোড়াজুড়িতে সাজতেই হয়েছে, একটু অন্যের বাড়িতে যাবে, না সাজলে কেমন দেখায় তার বাণী। বিরক্তি মুখে বের হলো রাহা রিয়ার সাথে। রিয়া রাহা রিকশায় বসল। কেন ওদের বাড়ি যাচ্ছি আমরা? আমাকে না জানিয়ে কি কিছু প্ল্যান করেছিস? সন্দেহে চোখে তাকালো রাহা। রিয়া এক ভেটকি মেরে রাহার দিকে তাকিয়ে বলল, আগে চল, তারপর জেনেই যাবি কেন যাচ্ছি। আর তুই এই টাইমে কিভাবে বেরোতে পারলি? বাবা বাড়ি যাব বলে এখানে চলে এসেছি। কপালে হাত পড়ল রাহার। রিয়ার দিকে আর চোখে তাকালো। খানিকটা ধাক্কা মেরে বলল, হায় রে পারিস তুই। রিয়া পুনরায় আবারও দাঁত কেরালো। কিছুক্ষণ পর রিয়ানদের বাড়ির সামনে এসে রিকশা থামল। ভাড়ামে দিয়ে উপরে উঠল। বাসার ভিতর প্রবেশ করতেই রেহেনা বেগমের হাসি মুখখানায় নানান ধরনের কথা। রাহাকে দেখলে সে বরাবরই অনেক খুশি হয়। রাহাকে সোফায় বসিয়ে এই সেই আলাপ জুড়ে দিয়েছে। আন্টি রিয়ান। রিয়ান তো ছাদে। কেন? রেহেনা বেগম আর কি বলবে, কোনরকম কথা পাল্টে রাহাকে বসিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। রিয়াও পাশে বসে বসে মিটিমিটি হাসছে। রাহা রিয়ার হাসি উপেক্ষা করে সন্দেহে চোখে তাকালো। রিয়ার কিছুটা কাছে বসে কানের কাছে আয়স্তা করে বলল, কিরে হাসছিস কেন? আমার সন্দেহ হচ্ছে তোর এই হাসি। কোন কারণ তো লুকিয়ে আছে এই হাসির পেছনে? রিয়া মুহূর্তেই হাসি মিলিয়ে নেয়। সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে মাথা দুলাতে দুলাতে বলে, আরে না রাহা, তেমন কিছুই না। টুম করে রিয়ার ফোনে মেসেজ আসতেই রিয়া রাহাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য বের হলো। রাহা আবারও সন্দেহে চোখে তাকালো। ছাদে যাচ্ছি কেন আমরা? রিয়া আমাকে কিছু তো বল। রিয়া কোন কথায় বলল না, চুপচাপ রাহাকে নিয়ে ছাদে গেল। ছাদের এক কর্নারে দাঁড়ালো তারা। রাহা এখনো অনেক কিছুই জিজ্ঞেস করছে। রিয়া রাহাকে ঘুরিয়ে পেছনে ফেরালো। পেছনে ফিরে রাহা তো অবাক। ছাদের এক কর্নার সাজিয়েছে। সামনের দেয়ালে বড় বড় অক্ষরে আই লাভ ইউ লেখা, সাথে বেলুনে ভর্তি। আমি দেখে পুরোই অবাক। পিছে ফিরে নিহান, রিয়ান আর রিয়াকে দাঁড়ানো দেখলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নিহান আমাকে প্রপোজ করছে। আই জাস্ট কান্ট বিলিভ। চোখের কোণে জল চিকচিক করছে যে কোন সময় পড়ে যাবে। মুখে হাত দিয়া অবাক ভাবে তাকালাম। রিয়ান মুখে হাসির রেখা টেনে আমার কাছে এসে দাঁড়ালো। নিহান বুকের মাঝে হাত গুজে দাঁড়িয়ে আছে। সামনে এসে এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল হুট করেই। আমি আরো অবাক হলাম। নিহান হাতে রিং ধরল। আই লাভ ইউ রাহা। ডু ইউ লাভ মি? রাহা খুশির চোটে যেন মুখ দিয়ে কোন কথাই বেরুচ্ছে না। মুখে আটকে গেছে সব কথা। এখনো অবাক নজরেই তাকিয়ে আছে নিহানের দিকে। পাশে ফিরে রিয়ানের দিকে তাকালো। তারা মাথা ঝাঁকাচ্ছে যেন হ্যাঁ বলে। রাহা যেন বলতেই পারছে না। আরে তাড়াতাড়ি বলো, হাঁটু ব্যথা হয়ে গেল। রিয়ান সহ রাহা হেসে উঠল নিহানের কথায়। রাহা দ্রুত মাথা ঝাঁকালো। ইয়েস ইয়েস আই লাভ ইউ। নিহানের মুখে হাসি ফুটে উঠল রাহার উত্তরে। নিহানের হাত ধরে উঠিয়ে দাঁড় করল। হুট করেই নিহান রাহাকে জড়িয়ে ধরল। রিয়া চেঁচিয়ে উঠল, সাথে হাত তালি যেন ফ্রি। রাহা লজ্জা পেয়ে গেল, ছেড়ে দাঁড়ালো নিহানকে। নিহান ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের কাজ শেষ, এখন যাও। রিয়ান ঘুরে দাঁড়ালো চোখে হাত দিয়ে। তোমরা তোমাদের কাজ করো, আমরা দেখছি না বলেই হেসে দিল তারা। নিহান আবারও জড়িয়ে ধরল রাহাকে। রাহাও ধরল। আজ যেন তারা শান্তি পেল। ঝুমঝুমিয়ে বৃষ্টি বর্ষণ হলো, আকাশও যেন তাদের মিলনে আজ বড্ড খুশি। সমাপ্ত।